আবারও চলে এসেছি আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে। আমি গত ক্লাসে বলেছিলাম যে এই ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের এমসিকিউ সমাধান করব, পাশাপাশি আমরা কিন্তু সবাই জানি আমাদের কিন্তু একটা অনলাইন এক্সাম হবে, যেখানে আপনি যদি বিজয়ী হন আপনি কিন্তু জিততে পারেন 1000 টাকা। সো সেই 1000 টাকা জেতার ক্লাসটা নিয়েই কিন্তু আমি চলে এসেছি। ঠিক 6টার সময় আসার কথা ছিল, 6টার সময় চলে এসেছি। সবাই দ্রুত লাইভটাকে জয়েন করে লাইভটাকে শেয়ার করে দেবেন এবং কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের লাইভ ক্লাসে আমি কথা বলবো আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের সকল এমসিকিউ সমাধান নিয়ে কথা বলবো। পাশাপাশি আমাদের যেই এক্সামটা হবে সেই এক্সামে কোয়েশ্চেনের প্যাটার্নটা কি আসলে এবং কোয়েশ্চেন কেমন ভাবে এসেছে এটারও কিন্তু একটা ছোট্ট সাজেশন আজকে দিয়ে দিব। সো সবাই একটু দ্রুত লাইভটা জয়েন করে লাইভটাকে শেয়ার করে দেবেন এবং শেয়ার করেছেন কিনা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই একটু আমাকে শেয়ার করেছেন কিনা জানিয়ে দেন। যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঢাকা থেকে আছেন শাহরিয়ার, এরপরে সালাম দিয়েছেন, অনেকেই সালাম দিচ্ছেন। তোফা লিখেছেন শেয়ার ডান, ওকে আচ্ছা ঠিক আছে। সবাই একটু দ্রুত লাইভটাকে শেয়ার করে দেবেন। আজকে আমরা কি নিয়ে কথা বলবো বলেন তো? আমাদের তৃতীয় অধ্যায়ের যত এমসিকিউ আছে, অর্থাৎ সেখানে আমাদের নাম্বার সিস্টেম, লজিক গেট, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার এবং বিভিন্ন কোড সবকিছু নিয়েই কিন্তু আমরা এখানে কথা বলবো। আচ্ছা, সো এখন দ্রুত একটু লাইভটাকে শেয়ার করে দেন। আমরা কিন্তু এখনই চলে যাব আমাদের ক্লাসের একেবারে মূল পর্বে, যেখানে আমরা আজকে কথা বলবো আমাদের তৃতীয় অধ্যায় নিয়ে। সো এখানে আমি আজকে যেই এই কোয়েশ্চেনটা সাজিয়েছি বা যেই টাইপের কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব, কোয়েশ্চেনগুলো হচ্ছে অধিকাংশ কোয়েশ্চেনগুলোই দেখা যায় একেবারে বই থেকে নেওয়া, পাশাপাশি বিভিন্ন বছরে বারবার যেই জায়গাগুলো থেকে প্রতি বছর প্রশ্ন এসেছে সেই জায়গাগুলোতে, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা এখানে সমাধান করব। সো সবাই লাইভটাকে শেয়ার করে দেন এবং শেয়ার করার পরে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে আপু শেয়ার ডান, এবং আপনার বন্ধু এবং বান্ধবীদেরকে মেনশন দিতে কিন্তু ভুলবেন না। তো চলেন আমরা এমসিকিউতে চলে যাই। সবার প্রথম এমসিকিউতেই আমরা চলে যাচ্ছি। একটু দেখেন সবাই দ্রুত, এখানে ফার্স্টে একটু খেয়াল করেন এমসিকিউ যেটা আমরা দেখছি। সবার প্রথম এমসিকিউতে চলে যাই। আজকে আমরা বেশ অনেকগুলো এমসিকিউ সমাধান করব। এই প্রত্যেকটা এমসিকিউই কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো প্রতি বছরই বোর্ড প্রশ্নে আসে, বিভিন্ন কলেজগুলোতে এইখান থেকে প্রশ্ন আসে, অর্থাৎ এখানে কিন্তু প্রতি বছর মানে বন্দুকের গুলি মিস হলেও আমাদের কি হয়, এই সব জায়গা থেকে প্রশ্ন আসাটা কিন্তু মিস হয় না। আয়েশা আক্তার লিখেছেন শেয়ার ডান। এরপরে আচ্ছা ঠিক আছে। সো এবার আসেন আপু কত মিনিট ক্লাস হবে? আজকের ক্লাস কিন্তু ঠিক টানা 2 ঘন্টা হবে, ঠিক আছে? টানা 2 ঘন্টা ক্লাস হবে। কিন্তু ঠিক টানা 2 ঘন্টা হবে, ঠিক আছে? টানা 2 ঘন্টা ক্লাস হবে। ওকে, সো এবার আসেন আমার প্রথম প্রশ্নে আমরা চলে যাই। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবেন এবং সবাই কিন্তু রেসপন্স করবেন, আমাকে পুরোপুরি রেসপন্স করবেন এবং কোনটা অ্যান্সার হয় সেটা আপনাদের থেকেই শুনবো। সুজন লিখেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, সো এরপরে আসেন, অনেকেই কয়ের অ্যান্সার দিয়ে দিচ্ছেন, একটু দেখি কোয়েশ্চেনে কি বলেছে। কোয়েশ্চেনে বলেছে যে 1110.11 যেটা কিসে আছে, ব্র্যাকেটে 2 লেখা আছে। দেখেন ব্র্যাকেটের ঠিক নিচে 2 লেখা আছে। 2 যদি লেখা থাকে, আমরা জানি 2 এর বেস বা বেস 2 কার থাকে, বাইনারি থাকে। সংখ্যাটা তাহলে বাইনারিতে আছে। প্রশ্নে বলা হয়েছে এর সমকক্ষ হেক্সাডেসিমালের সংখ্যা কোনটি? এর সমকক্ষ হেক্সাডেসিমালের সংখ্যা আসলে কোনটি? আমরা জানি যে কোনো বাইনারি সংখ্যাকে যদি আমার হেক্সাডেসিমালে নিতে হয় সেক্ষেত্রে আমার 4টা করে ডিজিট নিয়ে এরপরে আমাকে সেখানে আমার হচ্ছে অ্যান্সারটা বের করতে হয়। সো আসেন আমরা যদি 4টা করে অ্যান্সার এখানে ডিজিটগুলো সিলেক্ট করি। আমি এখান থেকে 4টা ডিজিট সিলেক্ট করলাম। দেখেন আমার কাছে এখানে 4টাই আছে। 4টা ডিজিট দিয়ে আসলে কতকে প্রকাশ করছে? এখানে প্রকাশ করছে 1110। 1110 দিয়ে কতকে বোঝাচ্ছে? 4টা ডিজিট আমরা এখানে লিখে নেই, 1 2 4 8। 4টা ডিজিট লিখলাম, 1110। দেখেন এখানে অ্যাক্টিভ কাকে কাকে করেছে। এখানে অ্যাক্টিভ করেছে 2 4 8 এদেরকে। তাহলে 4 আর 8 যোগ করলে আমার এখানে হচ্ছে 12 আর 2 14। আর আমরা জানি হেক্সাডেসিমালে 14 মানে কত বলেন তো? হেক্সাডেসিমালে 14 মানে হচ্ছে ই। তার মানে দেখেন ই রিলেটেড যত কোশ্চেন আছে ওটাই আমার অ্যান্সার হবে। দশমিকের আগে ই, দশমিকের আগে ঘতে একটা ই আছে, খতে এবং কতেও আছে। সো পরের যে অংশটা দেখেন দশমিকের পরে 11 দেয়া আছে। এখন আমার বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়ার সময় 4টা ডিজিট নিতে হবে। আমি যে 4টা ডিজিট নিব, এই 4টা ডিজিটের মধ্যে দেখেন আছে আমার কাছে মাত্র 2টা। দশমিকের পরের যে অংশটুকু এখানে মাত্র 2টা অংশ আছে। এটাকে কি করব? এটাকে জাস্ট আমি পরবর্তীতে 2টা শূন্য বসাই দিব, কারণ দশমিকের পরে যেই সংখ্যা থাকে তাদের কিন্তু পরে যদি আমি শূন্য বসাই তাহলে কিন্তু মানের তেমন কোনো পরিবর্তন আসে না। এজন্য আমরা 4টা শূন্য বসিয়ে নিলাম। এখন এইটাকেই আমরা হচ্ছে এখন কি করব, এইটাকেই আমরা এখন এই যে সিরিয়াল, এই সিরিয়ালে এটাকে বসাবো। সো আসেন একটু বসাই দেখি কত আসে। এখানে 1100 দেখেন 4 আর 8 এদেরকে অ্যাক্টিভেট করেছে। 8 আর 4 মানে কত? 8 আর 4 মানে হচ্ছে 12। সো এই 12 কাকে দিয়ে প্রকাশ করছি? সি দিয়ে প্রকাশ করছি। তাহলে দেখেন তো E.C, তাহলে খ নাম্বার হচ্ছে আমার এই ক নাম্বারের অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি 2 নাম্বারে। 2 নাম্বার এমসিকিউতে আমার এখানে কি বলেছে, এখানে আবারও একটা
সংখ্যা দেওয়া আছে, যেটা বলা আছে কিসে আছে, 17 দেওয়া আছে, যেটা কিনা আমাদের অক্টালে আছে। 17 যেটা অক্টালে, এর পরের সংখ্যা কোনটি? এই টাইপের যদি কোনো প্রশ্ন আসে, আমি একটা ছোট্ট টেকনিক শিখিয়ে দিচ্ছি আপনি কিভাবে বের করবেন এমসিকিউতে খুব কম সময়। যদি আপনাকে প্রশ্নে বলা হয় যে এর পরের সংখ্যাটি আসলে কত, এর পরের সংখ্যাটি কত, এটা কিন্তু আমাদের এখন এখানে বের করতে বলেছে। সো এই টাইপের প্রশ্ন আসলে, যেমন আমার এখানে কত দেওয়া আছে, 17 দেওয়া আছে, 17 পরের সংখ্যা যেটা অক্টালে, অক্টালে এটা বের করতে বলেছে। সো একটু খেয়াল করেন, এইটার সাথে আমি 1 যোগ করব। অক্টালের যোগ আমরা সবাই জানি, যারা আমার ক্লাসগুলো করেছো তারা সেখানে দেখেছো। এখানে দেখো 7 আর 1 যোগ করলে 8 হয়। 8 যেটা, সেটা কিন্তু আমার বেজ, আমার বেজের যে সংখ্যাগুলো আছে একেবারে 0 থেকে 7 পর্যন্ত, 7 এর উপরে অক্টালে কিন্তু 8 বলতে কোনো সংখ্যা নাই। তাহলে এটা দেখেন আমার কিন্তু বেজের থেকে বড় একটা সংখ্যা চলে আসছে। তাহলে এইটা থেকে আমার যে বেজ 8, তাকে আমরা এখান থেকে বাদ দিব। বাদ দেওয়ার পরে দেখেন 0 থাকে কিন্তু আমার কাছে, তাই না? তাহলে 8 থেকে 8 কে বাদ দিলে 0 থাকে, এই 0টা আমার এখানে বসবে। এবং আমি 8 থেকে এই যে যোগফলটা আমি এখানে পেয়েছি, এই যোগফল থেকে আমার বেসকে কতবার বাদ দিয়েছি, এই বেসকে আমি কতবার বাদ দিয়েছি সেটা এখন বের করতে হবে। এই বেস থেকে আমি একবার বাদ দিয়েছি না যোগফলটাকে, দেখেন আমার বেস হচ্ছে এটা 8, এই 8 দিয়ে আমি বেসকে বোঝাচ্ছি, আর এই 8 হচ্ছে আমার যোগফল। এই যোগফল থেকে বেসকে আমি একবার বাদ দিয়েছি, তাই 1 হচ্ছে আমার এখানে ক্যারি থেকে যাবে, সেই 1 আবার এইটার সাথে যুক্ত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সো এখন একটু ভালো করে খেয়াল করেন, এটার সাথে যদি যুক্ত হয় 1 আর 1 যোগ করলে 2 হয়, এবং এই 1 আর 1 যুক্ত করলে যে 2 হয়, এই 2 কে আবার আমরা কি করতে পারি, 2 দিয়ে লিখে দিব। ঠিক এখানে 2 দিয়ে লিখে দিব। আর 2 আমরা কেন 8 থেকে বাদ দেইনি, কারণ হচ্ছে এই যে 8 হচ্ছে অক্টালের বেজ, অক্টালের বেজের মধ্যে 2 এই সংখ্যাটা কিন্তু আছে। তাহলে দেখেন 17 বা 17 অক্টালে দেয়া ছিল, এইটার পরবর্তী সংখ্যা কত, 1 যোগ করলেই আমরা এখানে পেয়ে গেলাম 20। তাহলে এবার আসেন আমার অপশনে 20 কোথায় আছে, এই যে 4 নাম্বার অপশনে আমার 20 আছে, তাহলে আমার অ্যানসার হচ্ছে 20। এটার অ্যানসার হচ্ছে ঘ। এটা হচ্ছে ছোট একটা টেকনিক, এভাবে মনে রাখতে পারেন। এরপরে আসেন আমাদের পরবর্তী 3 নম্বরে একটা ওয়েভ দেওয়া আছে বা সিগন্যাল দেওয়া আছে। এখানে বলা আছে এই সিগন্যালটির সাংখ্যিক বা এটা হচ্ছে সাংখ্যিক মানটা আসলে কত হবে, এটার আমার সাংখ্যিক মান কত হবে এটা জিজ্ঞেস করেছে। সো এটার অ্যানসার হচ্ছে আমরা 4 নম্বরে দেখছি 0 1 0 0 1 1 0 1 0। এরপরে আসেন আমরা ঠিক পরের 4 নম্বরে চলে যাই। 4 নম্বর এমসিকিউতে আমাদেরকে বলেছে a + b + c যেটা 16 বা হেক্সাডেসিমালে আছে, এর সমতুল্য মান কোনটি? অর্থাৎ এখানে বলেছে আমার যে a + b + c 16 বেজে আছে, এর প্রত্যেকের যোগফলটা আসলে কত। তাহলে a মানে আমরা জানি 16, সরি a মানে 10, এরপরে b মানে হচ্ছে 11, c মানে হচ্ছে 13। এদের যে যোগফলটা সেটাই আমার এখানে হেক্সাডেসিমালের যে সংখ্যাটা, সেটা আসলে আমার অক্টাল এবং আমার হচ্ছে এই যে কি বলে অক্টাল বলেন বা বাইনারি বলেন বা ডেসিমাল বলেন, কোনটার সাথে মিলে যায় সেটাই হচ্ছে। আমাকে একটু সবাই অ্যানসারটা বলেন। আচ্ছা অ্যানসারটা একটু আমাকে বলেন তো, এটার আমার হচ্ছে কত আসতে পারে। আচ্ছা এখানে হচ্ছে আমাকে যে প্রশ্নটা বলা হয়েছে a + b + c, এটাকে আপনি কিভাবে বুঝবেন যে এটা আসলে কত হতে পারে? একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন, যেহেতু এটা অক্টাল সংখ্যা, আপনি 11 12 এবং 13 এদেরকে যোগ করবেন, আপনার ডেসিমাল সংখ্যাটা কত আসে? 11 সাথে 12 যোগ করলে আপনার আসবে হচ্ছে 23 আসবে। 23 এর সাথে আপনি যদি আরো 13 যোগ করেন তাহলে 36, হ্যাঁ 36 এর মতো আসতে পারে। তো 36 এখানে ডেসিমালে যেহেতু 36, তাহলে 36 কে আমরা কিভাবে বের করতে পারি একটু দেখেন। আচ্ছা আমাকে একটা ক্যালকুলেটর দিয়ে যান। এটা দেখতে হবে, দেখি। ওকে, সো এখন আসেন এই জায়গার যে অংশটা আছে, এটা আপনাকে একটু ম্যাথ করে দেখতে হবে যে কোন কোন জায়গাগুলোতে আপনার হচ্ছে এই অংশগুলো যেগুলো আছে, এই অংশগুলোর মধ্যে আপনার কোনটা এটার যোগফলের সাথে মিলে যায় সেটা আপনি করে দেখবেন। একবার দেখতে পারেন ডেসিমালে যেটা আসছে সেটা কিন্তু ডেসিমালে এখানে কোনো সংখ্যা দেয়া নাই, সো ডেসিমালে করার কোনো মানেই হয় না। এখন আপনি ডেসিমালে বের করলেন, এটা বের করার পরে আপনি দেখবেন বাইনারি একটা যেটা আছে এটাতে তো আমরা বসিয়ে দেখতেই পারি। দেখেন এখানে আমার যদি 36 আমি বানাতে চাই তাহলে আমি কি করতে পারি, আমি জাস্ট এখানে লিখবো 1 2 4 8 16, এরপরে হচ্ছে এইভাবে করে আস্তে আস্তে কিন্তু এইটা কন্টিনিউ হচ্ছে। এই ফরম্যাটে আপনি জাস্ট মানগুলোকে বসাবেন এবং মানগুলোকে বসানোর পরে আপনি যে অ্যানসারটা পাবেন সবাই হচ্ছে ঠিক অ্যানসার দিচ্ছেন কিনা এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। আমি এটাকে একটু মার্ক করে দিচ্ছি, এটা একটু সবাই ভালো করে দেখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। আচ্ছা এখন আসেন এই জায়গায় আমরা ওকে আচ্ছা ঠিক আছে ওকে, অনেকেই বলেছেন এটা 4 এর হচ্ছে খ হবে অ্যানসার, 4 এর খ বলেছেন। তাহলে আমরা বলতে পারি এই যে বাইনারি সংখ্যাটা যেটা, তারা আপনারা একটু করে নেবেন, করে এটা কিন্তু হিসাবটা আসলে খুবই সহজ। যারা খ বলেছেন অ্যানসার তাদের প্রত্যেকটা সঠিক হয়েছে। এরপরে আসেন পরবর্তী কোশ্চেনে চলে যাই, যেখানে বলা আছে কি 10 যেটা দেয়া আছে 16 বা হেক্সাডেসিমাল বেজে এটা দেয়া আছে এবং এর পূর্বের মান আসলে কত। এখন দেখেন হেক্সাডেসিমালে আমার সর্বশেষ সংখ্যাটা কোনটা, হেক্সাডেসিমালে সর্বশেষ সংখ্যাটা হচ্ছে আমার f হচ্ছে সর্বশেষ সংখ্যা। আর ঠিক একেবারে বেসিক
ঠিক সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটাই কিন্তু 10 হয়। যেমন আমাদের দেখেন ডেসিমালের মধ্যে সর্বশেষ সংখ্যাটা ছিল হচ্ছে 9, 9 এর পরবর্তী সংখ্যাটাই কিন্তু 10 এসেছে। আবার দেখেন অক্টালের ক্ষেত্রে সর্বশেষ সংখ্যা ছিল 7, 7 এর পরবর্তী সংখ্যাটাই কিন্তু 10 ছিল। হেক্সাডেসিমালেও সেম, হেক্সাডেসিমালেও সর্বশেষ সংখ্যা f, তার পরের সংখ্যাটা হচ্ছে 10। তাহলে f এর পরের সংখ্যাটা যদি 10 হয় তাহলে 10 এর আগের সংখ্যাটাই হচ্ছে f, তাই আমরা এখানে f কে মার্ক করে দিব। এরপরে আসেন পরবর্তীতে একটা বড় উদ্দীপকটা পড়ি। উদ্দীপকে এখানে বলা আছে ক্লাসে শিক্ষক একটা বাইনারি সংখ্যা এবং আরেকটা বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করলেন। একজন শিক্ষার্থী এই অ্যানসারটা লিখলো, সে কত বেশি লিখলো। অর্থাৎ এখানে প্রশ্নটা একটু ভালো করে দেখেন, আমার এখানে বলা হয়েছে ক্লাসে একজন শিক্ষক এত সংখ্যা, এই সংখ্যাটা বাইনারিতে এবং এই সংখ্যাটা বাইনারিতে, দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে বলেন। তাহলে বাইনারির অ্যাজ ইউজুয়াল যে যোগের ফরম্যাট আছে সেটাই কিন্তু আমার এখানে আমি জাস্ট যোগ করে দিয়েছি। যোগ করার পরে দেখবেন যোগের পরে এই যে সংখ্যাটা লিখছে ওই যোগফল থেকে আপনার এই সংখ্যাটাকে বাদ দিলে কতটুকু বেশি লিখেছে সেটাই কিন্তু আমরা এখানে অ্যানসার পেয়ে যাব। 6 এর যারা ক অ্যানসার দিয়েছেন, সাকিব আল হাসান দিয়েছেন, এরপরে হচ্ছে অনেকেই হচ্ছে ক অ্যানসার দিয়েছেন, প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে। এটার অ্যানসার হবে 1010। হিসাবটা একটু করে নেবেন, আমি জাস্ট ফরম্যাটটা এখানে বলে দিচ্ছি। হিসাব হচ্ছে আপনি এই দুটাকে যোগ করবেন, দুটাকে যোগ করার পরে যেই মানটা আসবে সেই মানটাই আপনি জাস্ট এখান থেকে বাদ দিয়ে দিবেন। এখান থেকে বাদ দিলে যতটুকু এক্সট্রা থাকবে ওটাই হচ্ছে অ্যানসার, যেখানে আমরা পাচ্ছি 10.10 যেটা 16 বা হেক্সাডেসিমালে আছে এর পূর্বের সংখ্যা, মানে এর আগের সংখ্যাটা বের করতে বলেছে। সো এখানে একটু খেয়াল করেন, এই জায়গায় আমার যে হেক্সাডেসিমাল সংখ্যা যেটা 10 দেয়া আছে, আমরা জানি যে কোনো বেজের মৌলিক যে সংখ্যাগুলো থাকে সেই মৌলিক সংখ্যাগুলোর ঠিক পরের সংখ্যাটাই কিন্তু আসলে 10 হয়। একেবারে বেসিক এমসিকিউর ক্ষেত্রে এটা মাথায় রাখবেন, মৌলিক সংখ্যাগুলো ঠিক শেষের বা মৌলিক সংখ্যার পরের সংখ্যাটাই 10 হয়। তাহলে 10 আগের সংখ্যাটা ওই বেজের একেবারেই শেষ মৌলিক সংখ্যা, এবং আমরা দেখলাম হেক্সাডেসিমালের শেষ মৌলিক সংখ্যাটা হচ্ছে f, যেটা দিয়ে 15কে প্রকাশ করে, এবং f এর পরে 10 দিয়ে আসলে 16কে প্রকাশ করে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এর পরেরটা আসেন, পরেরটাতে চলে যাই আমরা। আমাদের 7 নাম্বার এমসিকিউতে কি বলেছে? 7 নাম্বার এমসিকিউতে বলেছে এই যে ম্যাথ আমরা এখানে দেখছি, এই ম্যাথের আমার এটা সমতুল্য হেক্সাডেসিমাল কত হবে। এখানে একটা বাইনারি মান দেয়া আছে, অর্থাৎ এই যে সংখ্যাটা এটা হচ্ছে একটা বাইনারি মান। এই বাইনারি মানটা আমার কি আছে, হেক্সাডেসিমাল সংখ্যাটা আসলে কত হবে। আমরা চারটা করে ডিজিট এখানে সিলেক্ট করব। সো প্রথমেই আমরা এই দশমিকের আগের 4টা সংখ্যাকে যদি সিলেক্ট করি তাহলে দেখবেন 1011, তাহলে 1011 দিয়ে কাকে রিপ্রেজেন্ট করছে? 1011 দিয়ে এখানে 11কে প্রকাশ করছে। 8কে অ্যাক্টিভেট, এইটা হচ্ছে 8, 4 2 1, তাহলে দেখেন 8কে অ্যাক্টিভেট করেছে, 2কে অ্যাক্টিভেট করেছে, 1কে, তাহলে 8 আর 2 10 আর 1 11, 11 মানে কি বি, তাহলে 1 বি, আগে যে 1 আছে এই 1 মানে তো আসলে 1, এই 1 এবং বি। এরপর আসেন পরবর্তী যে সংখ্যাটা আছে তাকে আমরা যদি ডান পাশ থেকে 4টা ডিজিট সিলেক্ট করি তাহলে আমরা এখানে কত পাচ্ছি? এখানে দেখেন 8কে অ্যাক্টিভেট করেছে, 4কে অ্যাক্টিভেট করেছে, 2 এবং 1, এখানে 8 4 এবং 1কে অ্যাক্টিভেট করেছে। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 1 আর 4 মিলে হয় 5, 5 আর 8 মিলে আমার এখানে কত হচ্ছে? এখানে আমার अगेन এই যে 8 আর 4 হচ্ছে 12 আর 1 13 আসছে। সো 13 মানে এখানে আমরা জানি ডি, 13 মানে কি ডি আসবে, এবং পরবর্তীতে যে দুইটা 1 এবং পরবর্তীতে আমরা আরো দুইটা শূন্য পরে বসিয়ে নিলে সেটা কিন্তু সি চলে আসে। তাহলে এটা আসতেছে 1 বি ডি সি, এটা আসতেছে। কিভাবে আসতেছে আমি আরেকটু ক্লিয়ার করে যদি বলি, একটু ভালো করে খেয়াল করেন। এখানে আমাকে কোশ্চেনে যে মানটা দেয়া ছিল সেটা হচ্ছে 11011। আচ্ছা, আমি একটু পাশে লিখে নিই, 11011 পয়েন্ট, পরের সংখ্যাটা ছিল 10111, পরের সংখ্যাটা 10111। একটু ভালো করে খেয়াল করেন, আপনাকে এখানে একটা বাইনারি মান থেকে যদি আপনি হেক্সাডেসিমালে যেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে? 4টা করে ডিজিট সিলেক্ট করতে হবে। দশমিকের আগের যেই সংখ্যা থাকবে, অর্থাৎ দশমিকের বাম পাশে যেই সংখ্যাটা থাকবে তাদেরকে আমরা বাম পাশ থেকে ডান পাশের সংখ্যাগুলোকে সিলেক্ট করব, এবং দশমিকের পরে যেই সংখ্যাগুলো থাকবে তাকে আমরা কি করব? তাকে আমরা হচ্ছে ডান পাশ থেকে বাম পাশে সিলেক্ট করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা, এখানে কি বলা আছে? 110111। আচ্ছা, 110, একটু আমি মনে হয় ভুল লিখে ফেলেছি এখানে, 11 আবারও ভুলে গেছি, 11011, 11011, এটা ছিল দশমিকের পরের অংশ। সো এখন আসেন এখানে আমরা বাম পাশ থেকে 4টা ডিজিট সিলেক্ট করলাম। এই 4টা ডিজিট দেখেন তো, এই যে আমরা একটা পদ্ধতি জানি বাইনারি মানকে বের করার জন্য, সেটা কি হয়? সেটা হচ্ছে 1 2 4 8, এই যে 4টা ডিজিট আমি এখানে নিয়েছি 1011। দেখেন এখানে 8কে অ্যাক্টিভেট করেছে, 2কে এবং 1কে, তাহলে 8 আর 2 10 আর 1 11, 11কে আমরা প্রকাশ করি বি দিয়ে, তাই না? এই সংখ্যাটুকু বি দিয়ে প্রকাশ করি, এবং এরপরে যে 1 আছে 1 এর আগে যদি আমি 4টা শূন্য বসাই তাহলে কিন্তু আমার মান 1ই থেকে যায়, আমার মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে 1, দেখেন আমি ভগ্নাংশের বা দশমিকের আগের অংশটুকুকে কিভাবে পেয়েছি? আমি সেখানে পেয়েছি এই যে 1 বি পেয়েছি, এবং পরবর্তীতে যে আমার দশমিকটা আছে, দশমিকের পরের যে সংখ্যাগুলো আছে তাকে আমরা কিভাবে নিব?
একেবারে ডান পাশ থেকে বাম দিকে। সো আমি এখান থেকে এই যে 4টা ডিজিট নিলাম, এই 4টা ডিজিট দিয়ে আবার কাকে প্রকাশ করছে এখানে আমরা দেখছি, আমরা আবারও 4টা ডিজিট এখানে বসাবো, পাচ্ছি 1 1 0 1। এখানে দেখো আবারও 8 কে অ্যাক্টিভেট করেছে, 4 কে এবং 1 কে, তাহলে 8 8 4 12 আর 1 দিয়ে 1 মানে হচ্ছে কত 13 কে। আর 13 মানে আমরা জানি হেক্সাডেসিমালে এটা ডি কে প্রকাশ করে, ডি দিয়ে প্রকাশ করে। সো এই যে হেক্সাডেসিমালে ডি আমরা পেয়ে গেছি, পরবর্তীতে 2টা ডিজিট আমার বাকি রয়ে গেছে। এখন দশমিকের পরের যে সংখ্যাগুলো থাকবে, এই দশমিকের পরের সংখ্যাতে আমরা কিন্তু পরবর্তীতে 2টা শূন্য যুক্ত করতে পারি, এতে কোনো একটা সংখ্যার সমস্যা হবে না। সো পরবর্তী সংখ্যা 2টা যোগ করলে আমি এখানে কত পাই 1 1 0 0। তাহলে 1 1 0 দিয়ে দেখা যায় 8 আর 4 কে অ্যাক্টিভেট করেছে, তাহলে 8 আর 4 মানে 12, আর এই 12 মানেই হচ্ছে আমার হেক্সাডেসিমালে এটা সি দিয়ে প্রকাশ করে, হেক্সাডেসিমালে সি দিয়ে। তাহলে এবার দেখো 1b পয়েন্ট ডিসি, এটা ভেরি বেসিক একটা কোশ্চেন ছিল, যেটা হেক্সাডেসিমালের কনভার্সনের একদম বেসিক। এটাতে আমরা তাহলে অ্যানসার কত পেয়েছি, 1b পয়েন্ট ডিসি, এটা আমরা অ্যানসার পেয়েছি। এরপরে আসো 8 নম্বরের, আশা করি সবাই এবার বুঝতে পেরেছো। এরপরে আসো পরবর্তী আমার এক্সাম কোশ্চেনে চলে যাই। এখানে বলা আছে EFF এর পরের সংখ্যাটি কত, EFF এর পরের সংখ্যাটি এখানে কত, একটু ভালো করে খেয়াল করো। আমি বলেছি কোন সংখ্যার পরবর্তী সংখ্যা বের করতে গেলে তার সাথে 1 যুক্ত করতে হয়। এখন তুমি যোগের মাধ্যমে যুক্ত করতে পারো অথবা তুমি পরেরটাও ব্যবহার করতে পারো। আচ্ছা ওকে, একজন অ্যান্সার দিয়ে দিয়েছেন, সাদিয়া আক্তার লিখেছেন 8 এর সি হবে। দেখি একটু সবাই আমাকে অ্যান্সার বলেন তো যে এটা কত হবে। আমি ঠিক একটু আগেই কিন্তু এরকম টাইপের একটা কোয়েশ্চেন আপনাদেরকে করিয়েছি। আচ্ছা এরপরে হচ্ছে ওকে, আনোয়ার হোসেন লিখেছেন গ হবে। সবাই একটু আমাকে উত্তর দেন তো এটা কি হবে। গোরা মং লিখেছেন এটা হচ্ছে গ হবে। এরপরে জামিল লিখেছেন F00 হবে। এরপরে হচ্ছে শাকিল, ওকে আচ্ছা আজিম লিখেছেন এটা গ হবে। দেখি একটু সবাই আমাকে বলেন, এখানে আমরা কিন্তু একটু আগে এই টাইপের কোয়েশ্চেন করেছি, যেখানে আমরা দেখেছি আমাদের এই যে কোয়েশ্চেনগুলো থাকে তার পরবর্তী সংখ্যা যুক্ত করতে বললে তার সাথে আমরা 1 যুক্ত করব, এবং 1 যুক্ত করলে আমি এখানে পাই F00। কারণ ই দিয়ে ডাবল এফ, যদি আমি আপনাকে বলি যে 4 দিয়ে ডাবল এফ, মনে করেন সরি আমি যদি আপনাকে এরকম বলি 499, 499, এর পরবর্তী সংখ্যা কত হবে বলেন তো, 500 হবে। অর্থাৎ একটু ভালো করে খেয়াল করেন, 4 এর পরবর্তী সংখ্যা হচ্ছে কি 5, এবং 99 মানে 99 মানে কি আমার সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যাটা চলে আসছে। ঠিক একইভাবে এই যে এইটার পরে কিন্তু আবার 00 দিয়ে শুরু হয়ে গেছে। ঠিক একইভাবে EFF আমার হেক্সাডেসিমালে দেখেন ই এর পরবর্তী সংখ্যা কি, ই এর পরে এফ, এই জন্য আমরা এফ লিখবো। আর এফ দিয়ে এফ চলে আসছে মানে কি, এফ দিয়ে এফ চলে আসছে মানে হেক্সাডেসিমালের সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যা এখানে কিন্তু চলে আসছে। তাহলে আমার এই পরের সংখ্যা 2টা 0 বসে যাবে। ভেরি ইজি কোয়েশ্চেন। এরপরে আসেন পরবর্তী সংখ্যা, পরবর্তীতে আমাদেরকে কি বলেছে, একটা সংখ্যা এখানে বলেছে 29, যেটা আছে দশমিকে, সংখ্যাটির বাইনারি মান কত। 29 কে আমরা কিভাবে বের করতে পারি, আমরা এখানে দেখো 29 কে বের করতে পারি এই জায়গায়, এখানে আমরা দেখতে পারি ওকে 1 2 4 8 16। আমরা এর পরে যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদের 30 এর উপরে মান চলে আসবে, কিন্তু আমাকে 29 আনতে হবে। 29 আনার জন্য আমি 16 কে অ্যাক্টিভেট করতে পারি। 16 কে যদি আমি অ্যাক্টিভেট করি, 16 সাথে আর কাকে নিতে পারি বলেন তো, 16 সাথে 4 নিলে আমার 20 হয়ে যায়। 16 সাথে 4 নিলে আমার 20, 20 এর সাথে 8 28, এবং 1 দিলে 29, এবং 2 এর জায়গায় 0, তাহলে 1101। খুবই বেসিক একটা কোয়েশ্চেন, 1101, এই যে গ নম্বরে দেয়া আছে 1101। এরপরে আসেন পরবর্তী সংখ্যা, এক্সাম আমাদের কোয়েশ্চেনে এখানে কি বলেছে যে 2BAD.8C কোন ধরনের সংখ্যা। ভালো করে খেয়াল করেন, BAD8C, ABC বা অ্যালফাবেটস গুলো আমাদের কোন ধরনের এই জায়গায় হচ্ছে কোন ধরনের সংখ্যায় থাকে। আমরা সবাই জানি এটা হেক্সাডেসিমাল সংখ্যায় থাকে। আচ্ছা এরপরে আসেন পরের সংখ্যাটা, এই জায়গায় কি বলেছে 11 নম্বরে। 11 নম্বরটা একটু আপনি ব্রেন খাটালেই বুঝতে পারবেন যে 11 নম্বরে আসলে এখানে কি বলা হচ্ছে। ভালো করে খেয়াল করেন, 4 এর পরে 8, 8 এর পরে এখানে আছে কি সি। একটু ভালো করে খেয়াল করেন, 4 এর সাথে আমি যদি 4 যোগ করি তাহলে কত আসে, 8 আসে। 8 এর সাথে আমি যদি 4 যোগ করি তাহলে 12 আসে। 12 দিয়ে কতকে বোঝায়, 12 দিয়ে হেক্সাডেসিমালে সি কে বোঝায়, তাই না। 12 দিয়ে হেক্সাডেসিমালে সি কে বোঝায়, এবং এই যে 12 দিয়ে হেক্সাডেসিমালে কে বোঝায়, এবং এই যে 12 দিয়ে হেক্সাডেসিমালে সি কে বোঝায়, এর পরের সংখ্যাটা কত হবে। 4 এর সাথে 4 যুক্ত করে 8 হয়েছে, 8 এর সাথে 4 যুক্ত করে সি হয়েছে, তাহলে সি এর সাথে 4 যুক্ত করলে কত হয়, 16 হয়। 12 সাথে 4 যুক্ত করলে 16, আর হেক্সাডেসিমালে 16 মানে 10। অ্যানসার হচ্ছে গ, অ্যানসার গ। আচ্ছা এরপরে আসেন পরবর্তীতে 12 নম্বরে কি বলেছে, ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার। আমরা সবাই জানি, আমরা দেখেছি ডেসিমাল বা দশমিক, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। এখানে আমরা সংখ্যা কয়টা পেয়েছি, 4টা। অ্যানসার হচ্ছে গ, অ্যানসার হচ্ছে গ। ওকে, সবাই বুঝতে পারছেন কিনা বা কারো কোথাও কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে সবাই বুঝতে পারছেন কিনা।
সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আচ্ছা 11 নাম্বারটাতে কি প্রবলেম হয়েছে? 11 নাম্বারটা তো খুবই বেসিক একটা জিনিস ভাইয়া। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি যদি আপনাকে বলি আপনি 4 এর সাথে 4 যুক্ত করেন, তাহলে আমরা এখানে কত পাইতেছি বলেন তো? 8। আপনার আগেই 4 ছিল, তাহলে আগের সংখ্যাটা 4, এই 4 এর সাথে 4 যুক্ত করে 8 পাইলাম, তাহলে 8 এর সাথে আবার 4 যুক্ত করলে 12 পাই। 12 মানে হেক্সাডেসিমালে সি দিয়ে প্রকাশ করে। এই 12 সাথে আমি যদি আবারও 4 যুক্ত করি তাহলে আমি পাবো 16, যেটা আমার হেক্সাডেসিমালের সর্বশেষ সংখ্যাটা হচ্ছে এফ, যেটা দিয়ে 15 কে প্রকাশ করে। এবং এই যে 15 কে প্রকাশ করছে, এই 15 কে আমার 15 পরের যে সংখ্যা সেটাই হচ্ছে 10, সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটা হচ্ছে 10। এই 10ই হচ্ছে আমার এই 16 কে রিপ্রেজেন্ট করে, তাই 16 জায়গায় আমরা এখানে 10 লিখবো। ঠিক আছে, 10 লিখবো। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসেন আমরা চলে যাই 13 নাম্বার কোয়েশ্চেনে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসেন আমরা চলে যাই 13 নাম্বার কোয়েশ্চেনে। হ্যাঁ, 13 নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে? 13 নম্বরে বলেছে 37.125, যেটা দশমিকে আছে, এর বাইনারি মান কত? সবাই আমাকে 13 অ্যানসারটা একটু জানাবেন। সবাই 13 অ্যানসারটা একটু আমাকে জানাবেন যে এটার অ্যানসার আসলে কত আসে। সবাই এটা পারার কথা, কারণ দেখা যায়। আচ্ছা, ফর্মটা কোথায় পাবো? ওকে, আগে একটু বলে নেই, আপনাদের কিন্তু আজকের এই লাইভ ক্লাসে আমি আইসিটির তৃতীয় অধ্যায়ের যতগুলো এমসিকিউ করাবো সেটাই কিন্তু আমাদের। আমরা চলে যাই 13 নাম্বার কোয়েশ্চেনে। হ্যাঁ, 13 নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে? 13 নম্বরে বলেছে 37.125, যেটা দশমিকে আছে, এর বাইনারি মান কত? সবাই আমাকে 13 অ্যানসারটা একটু জানাবেন। সবাই 13 অ্যানসারটা একটু আমাকে জানাবেন যে এটার অ্যানসার আসলে কত আসে। সবাই এটা পারার কথা, কারণ দেখা যায়। আচ্ছা, ফর্মটা কোথায় পাবো? ওকে, আগে একটু বলে নেই, আপনাদের কিন্তু আজকের এই লাইভ ক্লাসে আমি আইসিটির তৃতীয় অধ্যায়ের যতগুলো এমসিকিউ করাবো সেটাই কিন্তু আমাদের এই যে এমসিকিউ গুলো করাচ্ছি সেই এমসিকিউ গুলোর মধ্য থেকেই কিন্তু আপনাদের ঠিক আমার লাইভ ক্লাসটা শেষে একটা এক্সাম হবে, যেখানে একটা গুগল ফর্ম আপলোড করা হবে। আপনি জাস্ট সেখানে এন্টার করবেন, গিয়ে আপনার যা যা যাবতীয় ইনফরমেশন চাই সেগুলোকে ঠিকঠাক মতো দিবেন এবং তারপরে আপনি আপনার মতো এক্সামটা সাবমিট করবেন, এই অ্যানসারটা সাবমিট করবেন। এখান থেকে আমরা বিজয়ী কিভাবে পাবো? বিজয়ী পাবো যে সবার আগে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন, সেই কিন্তু বিজয়ী হয়ে যাবেন। এখন কথা হচ্ছে, আপু বিজয়ী হলে কি হবে? বিজয়ী হলে আপনার জন্য কিন্তু 1000 টাকা ওয়েট করছে। আপনার জন্য 1000 টাকা ওয়েট করছে। যিনি বিজয়ী হবেন, আমি ভাবছি কার পকেটে যাবে এই 1000 টাকা, কে নিবে এই 1000 টাকা। সো আমি দেখতে চাই, আমি দেখবো, আমি নিজে হচ্ছে কোয়েশ্চেন করেছি, আমি দেখতে চাই। আমি কোয়েশ্চেনগুলো খুব সহজেই রেখেছি, এত ভয় পাবার কিছু নেই। অনেকে বলছেন আপু ভয় লাগছে, এটা ওইটা অনেক কিছু। এক্সাম হবে, হ্যাঁ অবশ্যই এক্সাম হবে। যাই হোক, আসেন সবাই লাইভটাকে শেয়ার করে দেবেন এবং শেয়ার করে আমাকে জানিয়ে দেবেন যে আপনি শেয়ার করেছেন কিনা, দ্রুত জানিয়ে দেবেন আমাকে। আসেন পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে যেটা আমি আপনাদের থেকে অ্যানসার জানতে চেয়েছিলাম। 13 নম্বরের অ্যানসারটা আমাকে কেউ বলেছেন কিনা একটু? 13 নম্বর, এই যে মিজা নূর লিখেছেন 13 খ হবে অ্যানসার। অনেকেই 13 খ অ্যানসার দিয়েছেন, একটু দ্রুত। কয়টা বাজে দেয়া হবে? কয়টা বাজে? 8টা বাজে। আমার লাইভ ঠিক শেষ হবে 8টায়। 8টার সময় আপনাদেরকে কোয়েশ্চেন দেওয়া হবে। কোয়েশ্চেনটা কোথায় দেওয়া হবে? গুগল ফর্মটা টেকনিক ইজি এডুকেশনের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে। ওকে, সো এবার আসেন 13 খ যারা অ্যানসার দিয়েছেন প্রত্যেকের অ্যানসার সঠিক হয়েছে। আচ্ছা, এরপর আসেন 14 নম্বরে চলে যাই। এখানে বলেছে 100, যেটা বাইনারিতে আছে। 100 মানে আমরা জানি 4, এই 4 এবং এ যেটা 16 বেজে আছে, এর যোগফলটা আসলে কত? এখন একটা জিনিস খেয়াল করেন, এ এবং এ আছে, এই এ এবং এ কে আমি যদি 4 দিয়ে যোগ করি, অর্থাৎ এখানে দেখেন 4 আছে, এই 4 দিয়ে আমি যদি যোগ করি তাহলে আমি কত পাবো? সেটাই হচ্ছে এখানে অ্যানসার। এই যে অনেকেই আনোয়ার লিখেছেন 14 ঘ হবে। আমরা অনেকেই দেখছি যে আমাদের 14 যেই অ্যানসারটা হবে সবাই সেটার অ্যানসার আমাকে আগেই দিয়ে দিয়েছেন। এটার করার খুব একটা প্রয়োজন নেই, কারণ একটু খেয়াল করেন, আমি যদি 10-এর সাথে 4 যুক্ত করি তাহলে আমি কত পাবো? 10-এর সাথে 4 যুক্ত করলে স্বাভাবিক অবস্থায় আমি একটা 14 পাবো। আর 14 মানে কি? ই কে প্রকাশ করছে, হাতে কোনোই ক্যারি নাই, জাস্ট এ আছে, স্বাভাবিকভাবে নেমে যাবে। অ্যানসার হচ্ছে ঘ। অ্যানসার হচ্ছে আমাদের ঘ। লেখা হয়ে গেছে। এবার আসেন পরবর্তীটাতে চলে যাই। পরবর্তী এমসিকিউতে আমাদেরকে কি বলেছে? ওকে, পরবর্তী এমসিকিউ 15 নাম্বার, যেখানে অক্টাল সংখ্যার বেস কত? সব থেকে সহজ একটা প্রশ্ন, যেটা অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, এটা আমরা সবাই জানি। এরপরে দেখেন বাইনারির বেস 2, ডেসিমাল হচ্ছে 10 এবং হেক্সাডেসিমাল 16। এরপরে আসেন আমাদের 16 নাম্বার কোয়েশ্চেন। 16 নাম্বার কোয়েশ্চেনের অ্যানসারটা আসলে কি? এখানে প্রশ্নে বলা হয়েছে যে 78 বা 78 বা 78 যেটা ডেসিমালে আছে, এর বিসিডি মান কত? বিসিডি মান হচ্ছে বাইনারি কোড ডেসিমাল বা বাইনারি কোডের ডেসিমাল। এটা হচ্ছে আমার এখানে কত বলেন তো? এই যে সংখ্যাটা 78 দেয়া আছে, এটার জাস্ট আপনার 4টা করে ডিজিট নিয়ে বাইনারিতে বসাতে হবে। অর্থাৎ আপনার এখানে 78 দেওয়া আছে। সো 78 যেটা দেওয়া আছে ওইটাকেই আমরা এখন কি করব? এই যে 78 এর আমার ডেসিমাল সংখ্যা কত? ডেসিমাল সংখ্যা হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে আমরা জানি 8 আমি কিভাবে বানাতে পারি। আচ্ছা, কোন কোশ্চেনটা যেন দেখছিলাম? এটা দেখছিলাম।
আচ্ছা ওকে, সো এখানে এইটার বিসিডি মান বের করতে বলেছে। এইটার অ্যানসারটা আমার মনে হয় অনেকেরই পারার কথা, যেটাতে আমরা 4টা করে ডিজিট নিব। আমি খুব বেসিক ভাবে আপনাকে উত্তরটাও বলে দিয়েছি। এখানে দেখেন কি করবেন, আপনি করবেনটা কি, এই যে 8 আছে না, 8কে আপনি বাইনারিতে নেন। 8 মানে কত, এখানে হচ্ছে এইটা মানে 8, 1 দিয়ে 000, কেন 1 2 4 8, আপনার যেহেতু 8 আছে তাই আপনি 8কে হচ্ছে সরাসরি ভাবে আপনি হচ্ছে 8কে এখানে বসিয়ে দিবেন। 7 কিভাবে পাবেন, 7 হচ্ছে আমার এখানে 1 2 4, এই যে এইটা 8। এখন দেখেন আমার 8-এ যদি আমি এটাকে দিয়ে দেই, 8 যদি এখানে আমি পেয়ে যাই, 8-এ যদি আমি এটার মান বসাই তাহলে কিন্তু 8 হয়ে যায়, 7 কিন্তু হচ্ছে না। 7 মানে কত, 4 আর 2 যোগ করলে 6 আর 1-এ 7 হবে, এবং 8-এর জায়গায় একটা শূন্য বসবে। 4টা ডিজিট হয়ে গেছে, প্রত্যেকটা 4টা ডিজিটই আমার এখানে কি করবে, 4টা ডিজিট করে আমাকে নিতে হবে। এখন দেখেন আমি 7-এর জন্য পেয়েছি 0 1 1 1 এবং 8-এর জন্য পেয়েছি 1 0 0। এটাই হচ্ছে আমার এটার বিসিডি কোড। তো আমরা বিসিডি কোড এখানে কত পেলাম, তাহলে আমরা এখানে এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের এখানে অ্যানসার। আমরা বিসিডি কোড এখানে কত পেলাম, তাহলে আমরা এখানে এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের এখানে অ্যানসার। যারা যারা খ অ্যানসার দিয়েছেন তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে। আমরা 16 নাম্বার নিয়ে কথা বলছিলাম। এরপর আসলে 17 নম্বরে চলে যাই। 17 নম্বরে বলা হয়েছে ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, সব থেকে সহজ প্রশ্ন 10। এরপরে আসেন 18 নম্বরে কি বলা হয়েছে। 18 নম্বরে বলা হয়েছে একটা বিশাল বাইনারি সংখ্যা দেয়া আছে, এর হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি। আমি আগেও বলেছি হেক্সাডেসিমাল সংখ্যা আপনি কিভাবে বের করবেন, আপনি জাস্ট এখানে হেক্সাডেসিমালে যাবেন, হেক্সাডেসিমালে বাইনারি থেকে যাওয়ার সময় দশমিকের আগের সংখ্যাগুলোকে 10। এরপরে আসেন 18 নম্বরে কি বলা হয়েছে। 18 নম্বরে বলা হয়েছে একটা বিশাল বাইনারি সংখ্যা দেয়া আছে, এর হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি। আমি আগেও বলেছি হেক্সাডেসিমাল সংখ্যা আপনি কিভাবে বের করবেন, আপনি জাস্ট এখানে হেক্সাডেসিমালে যাবেন, হেক্সাডেসিমালে বাইনারি থেকে যাওয়ার সময় দশমিকের আগের সংখ্যাগুলোকে বাম পাশ থেকে 4টা 4টা করে সিলেক্ট করে আপনি সেগুলোর ডেসিমাল মানটা বের করবেন। এরপরে আবার যে আপনার পরের যে সংখ্যা আছে দশমিকের পরে, দেখেন এইখানে কি আছে, এই যে আমি সংখ্যাটা নিচ্ছি, এই সংখ্যাটায় আমার অনেকগুলো সংখ্যার পরে একটা সংখ্যা আছে। এখন দেখেন এইদিকে আমি 4টা 4টা করে বাম দিকে নিয়ে নিলাম, ডান দিকে আমার একটা সংখ্যা আছে, ডান দিকে আমি পরে শূন্য বাড়িয়ে নিব। একটা 1 আছে, আমি পরে 3টা শূন্য বাড়িয়ে 4টা ডিজিট বানিয়ে নিলাম। সো এই যে 4টা ডিজিট বানিয়ে নিলাম, এইটাকে এখন আমি কত পাই এখানে বলেন তো। এটা মানে এখানে দেখেন 1 0 0 0, তার মানে এটা মানে আমি এখানে 8 পেয়ে যাচ্ছি। ঠিক এভাবেই আপনাকে কিন্তু বাইনারি থেকে একটা হেক্সাডেসিমাল মান বের করতে হবে। এটাতে আপনারা একটু আমাকে অ্যান্সার বলেন, 18 নম্বরের অ্যান্সারটা কত হবে সবাই একটু দ্রুত আমাকে বলে দেন তো। আচ্ছা রাশেদ লিখেছেন 18 গ হবে, এক্স্যাক্টলি এটার অ্যান্সার হবে 18 গ, DE.8, এটা হচ্ছে 18 অ্যান্সার। ওকে, এরপরে আসেন, আচ্ছা এরকম ম্যাম থাকলে এক্সামে A+ পাইতাম। আহারে, এই যে আমি এখন আছি, এখন যদি আপনার A+ মিস হয় MD মাসুম বিল্লাহ, তাইলে আপনার খবর আছে। এই ম্যাডাম থাকলে A+ পাইতেন, এই ম্যাডাম চলে আসছে, এখন আপনাকে A+ পেতে হবে, বুঝতে পারছেন। আচ্ছা এরপরে আসেন আবার পরবর্তী প্রশ্নটা দেখেন, এই যে MSB এর পূর্ণরূপ কি। MSB এর পূর্ণরূপ আমরা যখন রেজিস্টার দেখেছিলাম, রেজিস্টারে আমরা MSB এবং LSB সম্পর্কে জেনেছিলাম। MSB মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ যেই বিটের মান বা ভ্যালুটা অনেক বেশি, ঠিক আছে, যেটার ভ্যালু অনেক বেশি সেটাকেই আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট বলি। 20 নাম্বারটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যাটি কত। একটু আগেই আমরা বলেছি 177 কোনো একটা সংখ্যার পরের সংখ্যা নির্ণয় করা, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনার কোনো একটা সংখ্যা দেয়া থাকবে, সেই সংখ্যাটার পরবর্তী সংখ্যা আপনাকে নির্ণয় করতে বলবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আসেন একটু দেখি। আমার এখানে বলা আছে 177, 1 এর পরবর্তী সংখ্যা কত বলেন তো, 2। 1 এর পরবর্তী সংখ্যা 2। 77 অক্টালে 77 হচ্ছে সর্বশেষ সংখ্যা, অক্টালে সর্বশেষ সংখ্যা হচ্ছে 7। এই 7 দিয়ে যখন 7 চলে আসবে তখন, আচ্ছা 199 সংখ্যা, অক্টালে সর্বশেষ সংখ্যা হচ্ছে 7। এই 7 দিয়ে যখন 7 চলে আসবে তখন, আচ্ছা 199, এই যে 199, এই 199 এর পরের সংখ্যা কত বলেন তো। 1 এর পরের সংখ্যা 2 এবং এই যে 9 দিয়ে 9, অর্থাৎ সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যাটা যখন চলে আসবে তখন আমরা দুইটা 0 বসাই দেই। ঠিক একইভাবে 1 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 2, সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যা চলে আসছে অক্টালে, তাই এরটাও হচ্ছে 200 হয়ে যাবে। তাহলে এখানে দেখেন কোশ্চেনের অ্যান্সারটা কত আসতেছে, অক্টালে সংখ্যা পদ্ধতির 177 এর পরের সংখ্যা হচ্ছে 200, 200 হচ্ছে এটার অ্যান্সার। 20 এর গ যারা অ্যান্সার দিয়েছেন প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে। মাশাআল্লাহ, চমৎকার কিছু স্টুডেন্ট নিয়ে আজকে আমরা ক্লাস করছি, সবাই আমার আগেই অ্যান্সার দিয়ে দিচ্ছেন, এদেরকে করাতেও হচ্ছে না, সবাই একদম রেডি। আজকে 1000 টাকা আজকে নিয়েই ছাড়বো আপু, কোনোভাবেই মাফ নাই, 1000 টাকা নিতেই হবে আজকে। ওকে, তো আসেন নিচের কোন লজিক গেটের আউটপুট ইনপুটের বিপরীত। এখানে দেখেন প্রশ্নে বলা হয়েছে যে লজিক গেটের
আউটপুট ইনপুটের বিপরীত হবে, অর্থাৎ ইনপুটে আমি যেটাই দিব আউটপুট তার উল্টাটা আসবে। যদি উল্টা করতে চান, উল্টা করার কাজ একমাত্র একটা গেটই করে, সেটা হচ্ছে নট গেট। কোনো কিছুকে উল্টে দেওয়ার কাজ নট গেট করে। আচ্ছা, এখানে যদি 7 থাকতো, শাহিন আহমেদ লিখেছেন, তাহলে তার পরবর্তী সংখ্যাটা হতো যে, একটু ভালো করে খেয়াল করেন, যদি 7 থাকতো তাহলে আমরা কি করতাম? প্রশ্নটা করে ভালো করেছেন, একটা ভালো প্রশ্ন করেছেন। দেখেন এই জায়গায় একটু খেয়াল করেন, 7 এর আগে কিছু নাই মানে কি? শূন্য আছে না? 7 এর আগে কিছু নাই মানে শূন্য, তাহলে শূন্যের পরের সংখ্যা কি? 1। 7 এর জন্য 0, তাহলে শূন্যটা যদি আমি কেটেও দেই তাহলে দেখেন 7 এর পরের সংখ্যা 100। ক্লিয়ার? আমি এখানে কি পেয়েছি? 7 এর পরের সংখ্যা 100। ওকে, এরপরে আসেন চলে যাই 22 নম্বর প্রশ্নে। 22 নম্বর প্রশ্নে এখানে কি বলেছে? এখানে বলেছে যে আমার 12 আছে দশমিকে, এর সমকক্ষ বাইনারি কোনটি? জাস্ট সিম্পল, আপনি যেরকম আছে কিভাবে বাইনারি বের করবেন আমরা সবাই জানি, একটা ফরম্যাট যেটার মাধ্যমে আমরা মোস্ট অফ দ্য টাইম বাইনারি বের করি। 1 2 4 8 16 32 দশমিকে এর সমকক্ষ বাইনারি কোনটি? জাস্ট সিম্পল, আপনি যেরকম আছে কিভাবে বাইনারি বের করবেন আমরা সবাই জানি, একটা ফরম্যাট যেটার মাধ্যমে আমরা মোস্ট অফ দ্য টাইম বাইনারি বের করি। 1 2 4 8 16 32, এরপরে আরো আস্তে আস্তে এইভাবে চলে যাবে। সো এখানে দেখেন, এই যে এখানে আপনি 12 বানাতে চাচ্ছেন, 4 আর 8 কে অ্যাক্টিভেট করেন, বাকিদেরকে শূন্য করে দেন, তাহলে 4 আর 8 মিলে 1100। অ্যানসারটা এখানে কত আছে? 1100 যেখানে আছে সেটাই হচ্ছে আমার অ্যানসার, অর্থাৎ খ হচ্ছে আমার এখানে অ্যানসার। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন একটা বড় সংখ্যা, এইটারও হেক্সাডেসিমাল মান বের করতে বলেছে। একটা কোনো একটা বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমালে পরিবর্তন করা বা রূপান্তর করার প্রশ্নটা কিন্তু বারবারই এসে যাচ্ছে, এটা কিন্তু বারবারই এসে যাচ্ছে। তাহলে আমি বলতেই পারি আপনি নিজেই অ্যানালাইসিস করে দেখেন, এগুলো কিন্তু আমি বোর্ড কোয়েশ্চেন নিয়ে এখানে কথা বলছি। সো এই জায়গায় একটু খেয়াল করেন, আমার এই যে টাইপের কোয়েশ্চেন এটা কিন্তু আমরা বারবার আমরাই পাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারলাম এইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সো এটাও ঠিক আগের মতো 4টা করে ডিজিট নিয়ে আপনি এটার মান বের করে ফেলবেন। এটার অ্যান্সার কত? এটা হচ্ছে আপনার 23 নাম্বার কোয়েশ্চেন। অনেকেই বলছেন 23 এর ক হবে। আচ্ছা, একটু দেখি, এখানে আপনি জাস্ট 4টা করে সংখ্যা নেবেন, 4টা করে সংখ্যা নিলে এটার অ্যান্সার হচ্ছে ক, অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এরপরে আসেন 24 নাম্বার কোয়েশ্চেন। 24-এ বলা আছে 1f যেটা হচ্ছে 16 এর সাথে 1 যোগ করলে কত হবে? 1f এর সাথে আপনার 1 যোগ করতে হবে, তাইলে এটার অ্যান্সার কত আসবে? আপনি মনে করেন আমরা যোগ, একেবারে বেসিক যে যোগ আছে সেই যোগটাই আমরা এখানে করব। 1f এর সাথে 1 যোগ করব। দেখেন f এর সাথে 1 যোগ করলে 16 আসে, তাই না? f মানে আমরা জানি 15, 15-এর সাথে 1 যোগ করলে 16। এই সংখ্যাটা কি আমার হেক্সাডেসিমালে কোথাও আছে? f হচ্ছে সর্বশেষ সংখ্যা যেটা কিনা আমার এখানে 15-কে প্রকাশ করছে। এই 15-কে যে প্রকাশ করছে, 15-এর পরে যেই আমার 16 আসতেছে, এই 16 কিন্তু আমার হেক্সাডেসিমালে নাই, তাই এই যে যোগফলটা আছে, যোগফল থেকে আমার বেস যেটা হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, তাই আমি 16-কে বাদ দিয়ে দিচ্ছি। কত পাচ্ছি? 0। 16 থেকে 16-কে বাদ দিলে 0 হবে আমার এখানের অ্যান্সার। এবং দেখেন এই যোগফলটাকে আমি আমার বেস থেকে কতবার বাদ দিয়েছি? একবার বাদ দিয়েছি। বেস থেকে যোগফলটাকে একবার যেহেতু বাদ দিয়েছি, তাই সেই 1 আমার পরবর্তীতে যুক্ত হয়ে যাবে। সো 1 আর 1 যোগ করলে 2 হয়, এই হচ্ছে 2 অ্যান্সার। সো এবার আসেন আমরা একটু দেখি কত আসে। ওকে, কোয়েশ্চেনটা ছিল এরকম, যেখানে আমার 24-এর অ্যান্সার এখানে আমার কত আসছে একটু আমাকে সবাই জানান তো। আমরা মাত্রই এটাকে বের করেছি। 24-এর অ্যান্সার এখানে আমরা দেখছি, যারা যারা অ্যান্সার 3 বলেছেন তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে, আমরা কিন্তু এটাকে অ্যান্সার করে ফেলেছি। এরপরে আসেন একটা কোয়েশ্চেন দেয়া আছে, মিস্টার সুবীর একজন ছাত্রকে জিজ্ঞেস করলেন যে বাইনারিতে তার বয়স, আচ্ছা তার বয়স জিজ্ঞেস করাতে সে তার অ্যান্সার বাইনারিতে বলেছে। অর্থাৎ এরকম হয় না যে নতুন নতুন ইংরেজি শেখার পরে আমরা এরকম সবকিছু ইংলিশে বলি, নতুন নতুন হিন্দি শেখার পরে আমরা সবকিছু হিন্দিতে বলি। সে মনে হয় তখন ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল, বাইনারি সম্পর্কে প্রথম জেনেছে, সে তার সেই মিস্টার সুবীরকে বাইনারিতে বয়সটা বলেছে। বাইনারিতে যে বয়সটা সেটা হচ্ছে 10010। তার এই সংখ্যার সাথে 1011 যোগ করলে বাইনারির যোগফল কত হবে? বাইনারির যোগ থেকে এমসিকিউ আসছে। আচ্ছা, এই জায়গায় হচ্ছে বাইনারির যোগটা, এই জায়গায় আমার 25-এর অ্যান্সারটা এখানে কত হবে? আমি যদি বাইনারির যোগ করি, এখানে 10010 আর 1011, আমি একটু যদি এটা যোগ করেও দেখি তাহলে কত আসে? 1 কি ছিল কোয়েশ্চেনটা? 10010 100, ভুলে যাচ্ছি বারবার, কেন বুঝতে পারছি না। 10010, আচ্ছা হ্যাঁ, এটার সাথে আপনার যোগ করতে হবে বলেছে 1011, এটাকে যোগ করতে বলেছে। সো আপনি শূন্যের সাথে 1 যোগ করলে আপনার অ্যান্সার হবে 1, 1-এর সাথে 1 যোগ করলে অ্যান্সার হবে 2, সাথে
এক যোগ করলে অ্যান্সার হবে 2। এখন আমরা কি বাইনারিতে এইভাবে 2 বসাতে পারবো? কখনোই না, বাইনারিতে এভাবে 2 বসানো যায় না। আপনার বাইনারি 2 বলতে কি বোঝাচ্ছে? 1 0। এই 1 0 যখন আপনার একটা যোগফল বা বিয়োগফল আপনার যখন 2টা ডিজিটে চলে আসবে, সেই 2টা ডিজিটে আসলে সেই ডিজিটটার ডান পাশের যেই সংখ্যাটা দেখেন, ডান পাশে 0 আছে, 0 আমার অ্যান্সারে বসবে এবং এই যে বাম পাশের যেই সংখ্যাটা আছে এটা আমার ক্যারি থেকে যাবে। ক্যারি কি? যেটা আমার হাতে থাকে, তাই না? হাতে থাকে। সো এখানে দেখেন এই যে ক্যারি, সেই ক্যারি আবার পরের সংখ্যার সাথে যুক্ত হয়ে যাবে। 0 এর সাথে 1 যোগ করলে 0 মানে 1 হয় এবং এই 1 এর সাথে 0 যোগ করলে আবারও 1 হয়ে যায়। এরপর আসেন কোনো ক্যারি কিন্তু আর আমার হাতে নাই, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে কিছু যোগের নাই, তাই 1 নেমে গেছে। অ্যান্সার কত আসছে? 110101। 1101 আমার অ্যান্সার আসছে 1101। এটা আমরা অ্যান্সার পেয়ে গেছি। যারা যারা খ অ্যান্সার দিয়েছেন প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে। স্টুডেন্ট আপু মোস্ট ওয়েলকাম আপনাদের সবাইকে। একটু দেখি, আমাকে একটু চেক করতে দেন। ওকে, 1564। আচ্ছা, 1564 জন স্টুডেন্ট আমার সাথে আছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন। কিন্তু দেখেন 1564 স্টুডেন্ট শেয়ার করেছেন মাত্র 150টা। এই যে এত কষ্ট করে আপনাদেরকে পড়াচ্ছি, কোনো মানে আছে বলেন? আমার জন্য একটু শেয়ার করে দিয়েন হ্যাঁ সবাই। আচ্ছা, এরপরে আসেন পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। সবাই লাইভটাকে দ্রুত শেয়ার করে দেবেন। আমি একটু শেয়ার করেছেন বা শেয়ার ডান আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আচ্ছা সবাই, আচ্ছা আপু কক্সবাজার থেকে ওয়েলকাম আপনাকে ভাইয়া শাহিদুল ইসলাম। ওকে, সবাই একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে আপু শেয়ার ডান। আমি দেখবো শেয়ারের পরিমাণটা কতটুকু বেড়েছে। বলা হয়েছে যে 72 যেটা দেওয়া আছে আপনার আর দশমিকে, যেটার আপনার বিসিডি কোড বের করতে হবে। আমরা একটু আগে দেখেছি বিসিডি কোড বের করার ক্ষেত্রে আমরা কি একটা ফরম্যাট ব্যবহার করেছি, সেটা হচ্ছে আপনার যেই 2টা বা যেই 3টা সংখ্যাই দেওয়া থাকুক না কেন, সেই সংখ্যাগুলোর আপনার জাস্ট 4টা করে ডিজিট নিয়ে লিখতে হবে। একটু আগে একটা বিসিডি কোড দেখিয়েছি। সবাই 26 নম্বরের অ্যান্সার বলছেন 4 হবে, অ্যান্সার 4। 26 নম্বরের অ্যান্সার হচ্ছে 4। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজানের 1 মিনিট একটু বিরতি নেই সবাই। এবং সবাই শেয়ার করেছেন কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাতে থাকেন, আমি কমেন্টস দেখবো সবাই। আচ্ছা, আজান শেষ হয়ে গেছে, আমরা আবারও চলে আসি আমাদের ক্লাসের মূল পর্বে। আমরা একটা ছোট্ট আজানের বিরতি নিয়েছিলাম, এরপরে আমরা এখন আবারও এমসিকিউতে চলে যাব। সবাই একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন শেয়ার করেছেন কিনা। আচ্ছা, শাহরিয়ার জামান সামি লিখেছেন গুড ইভিনিং মিস, আপনাকেও গুড ইভিনিং। 27-এর অ্যান্সার দিয়েছেন বাট তার কোনো নাম নাই, সো নাম ছাড়া কোনো এক ভাইয়া 27-এর অ্যান্সার দিয়েছেন, সেটা হচ্ছে ঘ। আবার রাজু আহমেদ লিখেছেন মনে হয় ঘ হবে, হলেও হতে পারে আপু। আচ্ছা ঠিক আছে, 27 নম্বরের অ্যান্সার কত হবে একটু আমাকে বলেন। 27 নম্বরের অ্যান্সার যারা ঘ দিয়েছেন তাদের উত্তর সঠিক হয়েছে। প্রশ্নটা এরকম ছিল, 27 নম্বরের অ্যান্সার কত হবে একটু আমাকে বলেন। 27 নম্বরের অ্যান্সার যারা ঘ দিয়েছেন তাদের উত্তর সঠিক হয়েছে। প্রশ্নটা এরকম ছিল যে আপনার এখানে একটা সংখ্যা যেটা হেক্সাডেসিমালে দেওয়া ছিল, বলা হয়েছে তার সমতুল্য অক্টাল মান কত। অক্টাল মান হচ্ছে বিশাল একটা মান, হচ্ছে এইটার মান। ওকে, এরপরে আসেন পরবর্তীতে চলে যাই। পরবর্তী সংখ্যার এটাতে আমাদেরকে কি বলেছে, বাইনারি যোগ 1 + 0 + 1। এটাতে কি হয়, বাইনারিতে আমি যদি 1 0 1 যোগ করি তাহলে কত হয় একটু দেখেন, 0 যোগ বাইনারিতে আমি যদি 1 0 1 যোগ করি তাহলে কত হয় একটু দেখেন, 0 যোগ করতেছি। সো এই জায়গায় যে 0 আমি যোগ করছি, এই 0 তো কোনো মানে নাই। 1 এর সাথে 1 যোগ করলে আমার অ্যান্সার কিন্তু 2 আসছে, আর 2 এর জন্য আমার এখানে বাইনারিটা এই জায়গায় কত, সরি কি হলো, বাইনারি যোগে কোশ্চেন কি আরো আছে এখানে, না ঠিকই তো আছে। বাইনারি যোগে আপনার অ্যান্সার এখানে কত আসবে, 1 0 + 0, বুঝিনি। আচ্ছা একটু 1 মিনিট অফ করেন তো, হ্যাঁ বুঝি। ও আচ্ছা আচ্ছা, আমি ভুলে মনে হয় 4 দাগাইছিলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভুলে এটা দাগাই ফেলছি। এটা 2 ছিল না, ওকে। এরপরে এখন আসেন এখানে আমি যদি বাইনারির যোগ করি, বাইনারির যোগের ক্ষেত্রে দেখেন 1 + 1 যদি আমি করি তাহলে অ্যান্সারটা হচ্ছে 28-এর অ্যান্সারটা আমাদের কি আসবে 1 0 বা 2। 2 মানে বাইনারিতে আমরা জানি 1 0, 1 0 মানে হচ্ছে 2 কে প্রকাশ করে। এরপরে আসেন 29 নম্বরে বলেছে প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের হয়। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা 8 বিটের হয়ে থাকে। এটা কত বিটের, 8 বিটের হয়ে থাকে। আচ্ছা এরপরে আসেন আমরা পরবর্তী 30 নাম্বার এমসিকিউতে চলে যাই। 30 নাম্বার এমসিকিউতে দেখেন এখানে
কমপ্লিমেন্ট কত, দশমিক সংখ্যা 12 এর 2's কমপ্লিমেন্ট কত। এখন আসেন 2's কমপ্লিমেন্ট আমরা কিভাবে বের করি। 2's কমপ্লিমেন্ট আমরা এখানে বের করি, প্রথমে 12 যেটা দেয়া আছে সেটা আমার প্রকৃত সংখ্যা, এই প্রকৃত সংখ্যাটাকে আমার কি করতে হবে, সেইটার একটা বাইনারি প্রথমে বের করতে হবে, সেই বাইনারিটাকে তারপরে 1's কমপ্লিমেন্ট করতে হবে, মানে হচ্ছে সেটাকে সম্পূর্ণ উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে যেই মানটা পাবো সেই মানের সাথে আমার 1 যোগ করতে হবে বা যুক্ত করতে হবে। তাহলে আমরা যদি বলি 12 এর বাইনারি, সেই 12 বাইনারিটাকে আমরা এখানে লিখে ফেলবো। 12 বাইনারি লেখার পরে আমার হচ্ছে সেইটাকে সম্পূর্ণ উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে আমার হচ্ছে এই উল্টে দেওয়ার পরে যেটা থাকবে সেটার সাথে 1 যোগ করে দিতে হবে। আমি যদি বলি 12 আমরা এখানে বের করি, এখানে অবশ্যই 8টা বিট আমরা ব্যবহার করব। এখন আসেন আমরা এখানে কি করছি, 12, তাই না? আসেন একটু 12কে এখানে যদি আমি বের করি, তাহলে 12 বের করার জন্য 4 আর 8কে করলেই হয়ে যাচ্ছে, বাকিদেরকে 12 বের করার জন্য 4 আর 8কে করলেই হয়ে যাচ্ছে, বাকিদেরকে 0। আমার 12 হয়ে গেছে, কিন্তু দেখেন বিট কয়টা হয়েছে বা আমার ডিজিট কয়টা হয়েছে, 1 2 3 4 আরো লাগবে 1 2 3 4, মানে এখানে দেখেন 8টা বিট কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। এই 8টা বিটকে এখন আমার কি করতে হবে, 8টা বিটকে আমার এখন এইটাকে উল্টে দিতে হবে, যা আছে হুবহু উল্টে দিতে হবে। 0 থাকলে 1, 1 থাকলে 0, দেখেন সবাইকে আমি উল্টে দিছি, তাই না? এই যে উল্টে দিছি না, উল্টে দেওয়ার পরে এই অংশটাই হচ্ছে আমার 1's কমপ্লিমেন্ট। এই অংশটার সাথে এখন 1 যোগ করে দিব। 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 এর 0 আমার অ্যান্সারে বসবে, 1 আমার ক্যারি থাকবে, সেই ক্যারি 1কে আবার এখানে যুক্ত করে দিব পরের সংখ্যার সাথে। সো পরের সংখ্যার সাথে যুক্ত হয়ে গেলে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 এর 0 এবং 1 আমার কাছে ক্যারি থেকে যায়, সেই ক্যারি 1 আবার শূন্যের সাথে যুক্ত হয়ে যাবে, 1 হবে। 1 হয়ে গেলে আর কারোর সাথে যুক্ত না থাকলে 1 রয়ে যাবে, আর কিন্তু কোনো ক্যারি আমার হাতে নাই, তাই সবগুলো আবার যেমন ছিল তেমনই অ্যান্সার হয়ে যাবে। এটাই হচ্ছে 12 আমার 2's কমপ্লিমেন্ট। সো এখানে দেখেন আমরা 4টা 1 0 1 0 0, 4টা 1 0 1 0 0, অর্থাৎ আমার এখানে অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার। ক্লিয়ার সবাই? ঘ নাম্বার এটা অ্যান্সার। 30 এর ক্লিয়ার সবাই? ঘ নাম্বার এটা অ্যান্সার। 30 এর ডি হবে, শাফিন লিখেছেন 30 এর ডি হবে, অ্যান্সারটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এরপরে আসেন পরবর্তীতে আমরা চলে যাই আমাদের 31 নম্বরে। -5 এর 2 এর পরিপূরকের মান কত? -5। একটা জিনিস খেয়াল করেন, একটু আগে আমরা 12 দেখেছি, কিন্তু মাইনাস যদি সংখ্যাটা থাকে তাহলে আমাকে কি করতে হবে, 5কে প্রথমে আমার বের করতে হবে, সেই 5 এর আমার হচ্ছে মানে 1's কমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ উল্টে দিতে হবে। উল্টে দিয়ে সেটার সাথে আবারও যদি আমি 1 যোগ করি তাহলে সেটা -5 হয়ে যাবে। অর্থাৎ আমি দেখেন 12র যেই মানটা বের করেছি, এই জায়গায় কিন্তু 12র যেই মান বের করেছি, এই 12 2's কমপ্লিমেন্ট মানে যেই মানটা আমরা পেয়েছি সেই মানটা মানেই কিন্তু -12। ঠিক আছে, 12কে 2's কমপ্লিমেন্ট করার পরে যেই মান পেয়েছি ওইটা মানেই -12। তাহলে আমি যদি 5কে 2's কমপ্লিমেন্ট করি তাহলে যেই মানটা পাবো সেই মানটা মানেই হচ্ছে -5। তাহলে এখানে -5 মানে এই জায়গায় আমরা পাবো 1011, 1011 আমরা এখানে অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা, এরপরে আসেন কোশ্চেনে বলা আছে নিচের কোনটি 16 বিটের কোড, অর্থাৎ আপনার 16 বিটের কোড কোনটা। এই জায়গায় প্রশ্নে বলা হয়েছে এই 32 নম্বরে 16 বিটের কোড কোনটা, এটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোড হচ্ছে আমাদের 16 বিটের কোড। এরপরে আসেন পরবর্তীতে চলে যাই, ইউনিকোডের মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায়। ইউনিকোডে আমরা মোট কতগুলো অক্ষরকে কোডভুক্ত করতে ইউনিকোডে আমরা মোট কতগুলো অক্ষরকে কোডভুক্ত করতে পারি, এটা হচ্ছে টোটাল। এখানে দেখেন এটা একটা বইয়েই আমরা এটা পেয়েছিলাম, যেখানে দেখেছিলাম 65,536, 65,536 এটা হচ্ছে আমার এখানে। আচ্ছা সরি, আমি মনে হয় ভুলে বলেছি, একটু আগে আমি হচ্ছে অন্য একটা বলে ফেলছি। একটু আগে দেখেন আমরা কিন্তু 16 বিট মাত্রই পড়েছি, আমি ভুলে, এটা হচ্ছে 16, সরি একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে 16। এখানে আমরা এই মাত্র যেটা দেখেছি নিচের কোনটিতে 16 বিট কোড করা যায় ইউনিকোড, এবং এখানে দেখেন ইউনিকোডে মোট 16টি অক্ষরকে আমরা কোডভুক্ত। আচ্ছা আসেন এরপরেরটাতে চলে যাই। এরপরে আসেন এখানে বলা আছে 34 নম্বরে অ্যাস্কি কোড, যেটা 8 কোডের কথা বলা আছে। অ্যাস্কি কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়, কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। একটু আমাকে বলেন তো সবাই এটা। আচ্ছা আমাকে হচ্ছে একটু 34 নাম্বারটার অ্যান্সারটা একটু সবাই আমাকে বলেন। আচ্ছা শ্রাবণী লিখেছেন খ হবে, এরপরে আচ্ছা ঠিক আছে, ওকে হ্যাঁ ঠিক আছে বইয়ে, আচ্ছা হ্যাঁ আমি হচ্ছে এটা ঠিকই ছিল 65,000, এটা 2 হবে না, এটা হচ্ছে আমার, আচ্ছা এটার অ্যান্সারটা আমার 65,000ই ঠিক ছিল, 65,536। আচ্ছা কারণ এখানে প্রশ্নে একটা জিনিস বলা আছে ভিন্ন অক্ষর, আমরা ভিন্ন কতগুলো অক্ষরকে কোড করতে পারবো, 65,536টি কোড আমরা এখানে অন্তর্ভুক্ত করতে পারবো। এরপরে আসো অ্যাস্কি, এই জায়গায় আমার যেটা দেয়া আছে এটাতে আমরা কতগুলো কোড করতে পারবো, যেটা আমরা এখানে পেয়েছি কয়টা। যারা অ্যান্সার আমাকে এখানে খ অ্যান্সার দিয়েছো অর্থাৎ 256, তাদের প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে। এরপরে আসো পরবর্তীতে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা বিভিন্ন বোর্ডে এসেছে, যে বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়, অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে
কোন ধরনের কোড ব্যবহৃত হয়, অর্থাৎ বাংলা ভাষাকে কম্পিউটারের ভাষায় যদি আমি রূপান্তর করে বা অন্তর্ভুক্ত করতে চাই সেক্ষেত্রে আমার কোনটা, এই যে হৃদয় আলী লিখেছেন, হ্যাঁ 65,536 রাইট, এক্স্যাক্টলি সেটা কিন্তু রাইট। ওকে, এরপরে আসো আমার এখানে দেখো প্রশ্নে বলা আছে বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য আমার এই যে 35 নাম্বার ঘ, এক্স্যাক্টলি ইউনিকোড, 35 নাম্বার যারা অ্যান্সার ঘ দিয়েছো ইউনিকোড অ্যান্সার সঠিক হয়েছে। আচ্ছা, কারণ ইউনিকোড এই কোশ্চেনটা একটু ভালো করে মাথায় রাখবে, এটা শুধুমাত্র আমি যে পড়াচ্ছি এই জন্যই না, বোর্ড প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট, যেখানে আমার প্রশ্নে আছে যে বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করা হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য অ্যাচিভমেন্ট বলতে পারো, সেই জায়গাটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি যে ইউনিকোডের মাধ্যমে আমরা এটা করি। আচ্ছা, এরপরে আসো পরবর্তী প্রশ্নে বলা আছে যে ASCII 8 কোডে সংখ্যা সূচক বিট কতটি, সংখ্যা সূচক বিট আমার কতটি হবে ASCII-তে, একটু ভালো করে খেয়াল করো, প্রশ্নে বলা আছে ASCII-তে আমার যে কোড সংখ্যা সূচক বিট আসলে কতটি হবে। এগুলো আসলে সরাসরি বইয়ের লাইন থেকে প্রশ্ন আসে, তোমার আসলে খুব একটা যে ম্যাথ করতে হবে লাইক কনভার্সনের মতো সেরকম কিছু না, বা লজিক গেটে তোমার যে নিজের এক্সারসাইজ করতে হবে ব্যাপারটা এরকমও কিন্তু না। 36 নাম্বার যে, আচ্ছা খ 36 কৃষ্ণ লিখেছেন, এটা হবে খ, এটার অ্যান্সার হচ্ছে 4টি, সো এটার অ্যান্সার হচ্ছে 4টি, এক্স্যাক্টলি আপনার অ্যান্সার সঠিক হয়েছে ভাইয়া। ওকে, এরপরে আসো বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত, বাংলা বর্ণমালা আমার কোন কোডভুক্ত, একটু আগেই আমরা দেখেছি এটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোড হচ্ছে যেটা কিনা আমাদের বাংলা ভাষাকে এই কম্পিউটারে অন্তর্ভুক্ত করেছে, যেই কোডের মাধ্যমে, সেটাই হচ্ছে ইউনিকোড। এরপরে আসো ইউনিকোডের বিটের সংখ্যা কত, এই প্রশ্নটা দেখো ইউনিকোডের বিটের সংখ্যাটা আসলে কত। 38 নাম্বারটা একটু আমাকে বলো, ইউনিকোডের বিটের সংখ্যাটা কত, এটা কি 4 হবে, 8 হবে, 16 নাকি 32, একটু বলো তো। আচ্ছা, 38-এর গ হবে, হৃদয় আলী লিখেছেন 38-এর গ হবে। এরপরে হচ্ছে আচ্ছা 38, আমি একটু 38 শুনতে চাচ্ছি, রাশেদ লিখেছেন 38-এর গ হবে, নাইম লিখেছেন গ হবে, এক্স্যাক্টলি আমার এখানে কত হবে, এটা 16টা বিট হবে, ঠিক আছে 16টা বিট। বিসিডি কোড কত বিটের, বিসিডি কোড আমার কয়টা করে বিট নিয়ে কাজ করে বলো তো। আমরা একটু আগেই যখন দেখেছি একটা সংখ্যাকে বিসিডি কোড করার জন্য আমার সেক্ষেত্রে কি করা হয়েছে, সেক্ষেত্রে আমার এখানে মোট 4টা করে বিট নেওয়া হয়েছিল, মোট 4টা করে বিট এখানে নেওয়া হয়েছিল। সো এই জন্য বিসিডি কোড আমার কতগুলো বিটের কাজ করে, সেটা হচ্ছে 4টা কোড বিট, মানে 4টা বিটকে সে কোড করতে পারে। এরপরে আসো পরবর্তী প্রশ্নে বলা আছে কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে। একটু আগে আমরা দেখেছি বিসিডি কোড, বিসিডি কোডে একটা দশমিক সংখ্যা দেওয়া ছিল যেটা নামই হচ্ছে বিসিডি, মানে বাইনারি কোডেড ডেসিমাল, যেটা কিনা শুধুমাত্র ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কোড করতে পারে 4টা করে ডিজিট নিয়ে। আচ্ছা, এরপরে আসো 41 নম্বরে চলে যাই। 41 নম্বরে বলা আছে 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুটের লাইন কতটি হবে। এখানে প্রশ্নে বলা আছে 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি হবে, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে 32টা হবে। কয়টা হবে, 32টা হবে অ্যান্সার। আমার 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের, আমার কিন্তু ডিকোডারের ক্ষেত্রে খেয়াল রাখবে, আমার ডিকোডারের ক্ষেত্রে দেখা যায় আমার ইনপুটের সংখ্যা কম, আউটপুটের সংখ্যা বেশি, আবার এনকোডারের ক্ষেত্রে ইনপুটের সংখ্যা বেশি, আউটপুটের সংখ্যা কম। সো এখানে আমরা 32টা আউটপুটের লাইন পাবো ডিকোডারের ক্ষেত্রে, অর্থাৎ ডিকোডারে আমি আবারও বলছি ডিকোডারে কিন্তু আমাদের ইনপুটের সংখ্যা কম হবে, আউটপুটের সংখ্যা বেশি, এবং এনকোডারের ক্ষেত্রে আমার হচ্ছে ইনপুটের সংখ্যা বেশি, আউটপুটের সংখ্যা কম। আচ্ছা, এরপরে আসো পরবর্তীতে 42 নম্বরে কোন বর্তনীতে n সংখ্যক ইনপুট হলে n টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট থাকে। অর্থাৎ একটু ভালো করে খেয়াল করো, আমি বলেছি কোনো একটা বর্তনীতে যদি এরকম হয় যে আমার n সংখ্যক ইনপুট, মানে n আছে, n মানে কি একটা যে কোনো সংখ্যার ইনপুট আমার সেখানে আছে, সেই ইনপুট সংখ্যাটা 2n সংখ্যক আউটপুট হয়ে যাবে, তাহলে দেখো n মানে বেশি নাকি 2n মানে বেশি, 2 টু দি পাওয়ার n মানে বেশি। মনে করো আমি এখানে দিচ্ছি 2টা ইনপুট, মানে n মানে আমি ধরে নিলাম 2, তাহলে আমার আউটপুটে কত আসতেছে বলো তো, 2 টু দি পাওয়ার 2 মানে 4, আমার 4 আসতেছে, তাহলে ইনপুটের সংখ্যা 2, আউটপুটের সংখ্যা 4। একটু আগে বলেছিলাম যে আমার ইনপুটের সংখ্যা কম থাকবে, আউটপুটের সংখ্যা বেশি থাকবে, কার বলো তো, সেটা হচ্ছে ডিকোডারের। অ্যান্সারটা হচ্ছে ডিকোডার, অ্যান্সারটা ডিকোডার। যারা 42-এর খ অ্যান্সার দিয়েছো মাশাআল্লাহ, প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে, এটা হচ্ছে আমার এখানে ডিকোডার। ওকে, এরপরে আসো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোন ডিজিটাল বর্তনী, মানে কোন ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুটের জন্য 2 সংখ্যক আউটপুট প্রদান করবে। একই প্রশ্ন বোধহয় 2বার চলে এসেছে, আমরা মাত্র এটাকে সমাধান করেছি, এটা হচ্ছে ডিকোডার। আচ্ছা, এই যে দেখো আমরা কিন্তু এখন লজিক গেটের কাছাকাছি চলে এসেছি। লজিক গেটে দেখো এই জায়গায় f = r বার s প্লাস এস আর বার, মানে সরি আর এস বার সমীকরণ কোন গেটকে নির্দেশ করে। আমরা দেখেছিলাম যে এক্স অর গেট এবং এক্স নর গেটে আমরা 2টা সূত্র দেখেছিলাম, যেই 2টা সূত্র দেখলে মানে আমরা দেখেছিলাম যে এ বার বি প্লাস এ বি বার, এটা একটা সূত্র দেখেছিলাম, আরেকটা দেখেছিলাম এ বার বি বার প্লাস এ বি। এটা হচ্ছে আমাদের 2টা সূত্র দেখেছিলাম। এই অংশটা হচ্ছিল আমাদের এক্স অর গেটের, এই অংশটা ছিল আমাদের এক্স নর গেটের। সেই জিনিসটাকে ওইখানে জাস্ট এভাবে বলেছে, এটা এক্স অর গেট এবং এক্স নর গেটের ছিল। দেখো এক্স অর গেটে এ বার বি প্লাস এ বি বার, এটাকেই আসলে আর এস দিয়ে লিখেছে, আর বার এস প্লাস
সরি আর এস বার, তাহলে এটা আমরা কি পাচ্ছি, এটা আমরা এক্স অর গেটে পাচ্ছি, তাই না? তোমাদেরকে তো আজকাল এক্স অর গেট এক্স নর গেট পড়াতেই আসলে ভয় লাগে, বুঝছো? যেই অবস্থা, মানে এতে আমি চিন্তা করছি মনে হয় না আমি আগামী 2-3 বছরেও আর এক্স অর গেট এক্স নর গেট আমি অনলাইনে পড়াবো তোমাদেরকে। যাই হোক, সো এবার আসো, আমরা এখানে যেটা পেয়েছি এটা হচ্ছে এক্স অর গেট। তোমরা ভেরি ডেঞ্জারাস ভাই, ভেরি ডেঞ্জারাস, মানে একদম। যাই হোক, আচ্ছা এবার আসো, আচ্ছা আপুর ক্লাস করার জন্য এত স্টুডেন্ট অ্যাক্টিভ, হ্যাঁ কেন শাওন, আপনার কি খুব জেলাস হচ্ছে? আমার ক্লাস করার জন্য কেউ অ্যাক্টিভ হতে পারে না? আচ্ছা এরপরে লিখেছে এই যে বলতে না বলতেই অর্নিলা ইসলাম লিখেছেন এক্স মানে সব সাপ। আচ্ছা এই জন্যই বলছি যে আপনাদেরকে এইসব এক্স অর গেট এক্স নর গেট আমি পড়াবোই না, আসেন পরবর্তীতে চলে যাই, এটা নিয়ে আর ডিসকাসই করবো না কোনো কিছু একদম। আচ্ছা এখানে বলা হয়েছে কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য। আমরা ঠিক লজিক গেটের 1 নাম্বার ক্লাসে পড়েছিলাম বুলিয়ান অ্যালজেব্রার আমার মৌলিক উপপাদ্য কোনটি, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য কোনটি, দ্যাট ইজ a প্লাস a ইকুয়ালস টু a। সংখ্যাটা এখানে আমাদের অ্যালফাবেটটা স্মল লেটারে দেওয়া আছে, সো এই স্মল লেটার যেটা সেটা আপনার ক্যাপিটাল লেটারেও দেওয়া থাকতে পারে, বাট a প্লাস a ইকুয়ালস টু a, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসেন পরবর্তীটাতে আমরা চলে যাই। এখানে কি বলা আছে, এখানে দেখেন একটা আমার হচ্ছে গেট দেয়া আছে, যেই গেটটা ঠিক এই যে এরকম ভাবে গেট আঁকা আছে, একটা গেট যদি এখানে কার্ভ থাকে তাহলে এই গেটটা আছে। আমাকে এই গেটের নামটা একটু সবাই আমাকে বলেন তো, এই গেটের নাম কি একটু আমাকে সবাই জানিয়ে দেন, যে বড় যেই গেটটা দেওয়া আছে এই বড় গেটের নাম আসলে কি একটু বলেন। অনেকেই দেখি খুব হাহা দিচ্ছেন, খুব হাসি খুশি সবাই। আচ্ছা ঠিক আছে, অনেকদিন ধরেই লিমন ম্যামকে খুঁজছিল, আজকে পেয়ে গেছে। যাই হোক, আচ্ছা বাহজাদ পারভেজ লিখেছেন নিউ স্টুডেন্ট, ওয়েলকাম আপনাকে। আচ্ছা এই যে নাইম ইসলাম লিখেছেন এটা একটা অর গেট, অনিক রয় লিখেছেন অর গেট, এক্স্যাক্টলি এটা একটা অর গেট। অর গেটের সাথে দেখেন কি আছে, অর গেটের সাথে আমার একটু ভালো করে খেয়াল করেন, এই যে আমার 46 নাম্বার কোয়েশ্চেনটাতে এখানে একটা অর গেট দেওয়া আছে, এই অর গেট আমার এইখানে যেই গেটের মধ্যে দেওয়া আছে সেখান থেকে একটা এ গেছে, এখানে একটা এ গেছে, তার মানে একটু ভালো করে যদি আমরা দেখি কোয়েশ্চেনটা এরকম ছিল যে একটা এ গেছে, সেই এ এর লাইন থেকে আবার একটা নট গেট হয়ে আবার একটা গেছে, তাহলে এখান থেকে যদি এ যায়, এ যাবে প্লাস এ বার যাবে, এ প্লাস এ বার, বেসিক একটা বুলিয়ান অ্যালজেব্রার সূত্র। বুলিয়ান অ্যালজেব্রার একটা উপপাদ্য আমরা বলতে পারি এ প্লাস এ বার। এখন প্রশ্ন হচ্ছে এই যে এফ, এখানে এফ দিয়ে প্রকাশ করেছে, সেই এফ মানে হচ্ছে এ প্লাস এ বার। কেন? কারণ নট গেট আমাকে এ বার দেয় এবং অর গেট যে কোনো ইনপুটের আমার হচ্ছে যোগ করে দেয়, তাহলে এটার অ্যান্সারটা আসলে কি হবে? অ্যান্সারটা হচ্ছে এখানে দেখেন 1, তারপরে এ 0 এ বার, কি হবে একটু বলেন তো? 1 হবে, এ প্লাস এ বার ইকুয়ালস টু 1 হয়। যারা আমার 46 এর অ্যান্সার 1 বলেছেন, বারেকুল্লা লিখেছেন, তারপরে সাদিয়া লিখেছেন, এক্স্যাক্টলি এটার অ্যান্সার হচ্ছে 1 হবে। আকন কুমার লিখেছেন এ হবে, এক্স্যাক্টলি এটার অ্যান্সার হচ্ছে এ হবে। আচ্ছা এরপরে আসেন আমরা পরবর্তীটাতে চলে যাই। পরবর্তী এমসিকিউ কোথায়? এই যে এখানে আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী এমসিকিউ কে, যেখানে বলা আছে y ইকুয়ালস টু a বার ইনটু b প্লাস c বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মোট কতটি মৌলিক গেটের প্রয়োজন হবে। এখন আসো এখানে দেখো এই যে এ বার বি প্লাস সি, একটু ভালো করে খেয়াল করো, এ বার আছে, এ বার মানে হচ্ছে এখানে কি কি, এ বার মানে হচ্ছে আমার একটা নট গেট আছে। আবার দেখো এই জায়গায় এ বারের সাথে বি গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় যদি কোনো গেট থাকে সেই গুণ অবস্থার গেটটা কোনটা বলো তো আমাকে? আমরা দেখেছি গুণ অবস্থায় আমাদের কোনো কিছু উল্টে দেওয়ার কাজ বা কোনো কিছুকে যদি আমি নট করে দিতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হয়, সেক্ষেত্রে আমার এই নটটাকে যদি আমি করতে চাই তাহলে আমি এটাকে নট গেট ব্যবহার করব। কিন্তু গুণের ক্ষেত্রে আমরা কোন গেট ব্যবহার করি? আমরা কিন্তু অ্যান্ড গেট ব্যবহার করি। এই যে অ্যান্ড গেট ব্যবহার করছি, এখানে দেখো এবার বি, এবার বি, এবার হচ্ছে নট গেট, বি এর সাথে গুণ করার জন্য আমরা একটা অ্যান্ড গেট ব্যবহার করেছি। এই যে মুনিয়া ইসলাম মুন লিখেছেন অ্যান্ড গেট, এক্স্যাক্টলি আমরা গুণের জন্য অ্যান্ড গেট, এবং পাশাপাশি সি আমার কিন্তু যোগ অবস্থায় আছে, যোগের জন্য আমরা এখানে কি গেট নিব? একটা অর গেট নিব। তাহলে আমার 3টা গেট এখানে ব্যবহার করা হচ্ছে, এটাকে বাস্তবায়ন করতে 3টা মৌলিক গেটই ব্যবহার করতে হবে। এরপরে দেখো কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে। প্রশ্নে বলা হয়েছে ইনপুট এবং আউটপুটের লাইন সমান থাকে। একটা জিনিস খেয়াল রাখবে, শুধুমাত্র নট গেটেই একটা মাত্র ইনপুট একটা মাত্র আউটপুট, এর কোনো চেঞ্জ কখনোই হয় না। তাহলে অ্যান্সার হচ্ছে গ, যেটা হচ্ছে নট গেট। কোন লজিক গেটের ইনপুট আউটপুট লাইন সেম থাকে? সেটা হচ্ছে নট গেটের। ক্লিয়ার? আচ্ছা সেটা হচ্ছে নট গেটের। আচ্ছা ইয়াসিন আরাফাত লিখেছেন আপু আপনার কণ্ঠ বাচ্চাদের মতো। আমি নিজেই তো বাচ্চা, আমি বাচ্চা দেখে আমার কণ্ঠ বাচ্চাদের মতো। তুমি কি ভাবছিলে আমি বুড়িদের মতো এরকম ভাবে বুড়িদের মতো কেঁপে কেঁপে কথা বলবো? আচ্ছা এখন আসো এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী যেটা, সেই পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে 49 নাম্বার প্রশ্ন। 49 নাম্বার, আমরা হাফ সেঞ্চুরির খুব কাছাকাছি আছি। 49 নাম্বারে বলা হয়েছে এফ ইকুয়ালস টু এ বি ডাবল বার ইন্টু বি সি ডাবল বারের সরলকৃত মান কোনটা? বি সি ডাবল বারের সরলকৃত মান কোনটা? এটা আমরা একবার দেখেছিলাম সৃজনশীল সমাধানের সময়, যেখানে আমরা দেখেছিলাম যে এ বি, এই যে এ বি ডাবল বার ইন্টু বি সি ডাবল বার, এইটার সরলকৃত মানটা হচ্ছে আমার এখানে এই যে এ বি সি, এ বি সি এটা
সেটা হচ্ছে সরলীকৃত মান। এক্স্যাক্টলি 49-এর যারা খ অ্যান্সার দিয়েছো তারা সবাই সঠিক অ্যান্সার হয়েছে। কেন এখানে একটু খেয়াল করো, এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে, আমরা এতবার এটাকে সরল করেছি আমাদের মুখস্থ এখন বলতে গেলে এটা খুব ইম্পর্টেন্ট। আসো পরেরটাতে চলে যাই। পরের কোশ্চেন 50 নাম্বার, আমাদের হাফ সেঞ্চুরি। 50 নাম্বারে কি বলা হয়েছে, a প্লাস বিসি ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a প্লাস সি। উপপাদ্যটি কি উপপাদ্য? এইটা বুলিয়ান অলজেব্রার খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, যেটা হচ্ছে আমাদের বিভাজন উপপাদ্যের একটা উদাহরণ। একটা বিভাজন উপপাদ্যের উদাহরণ হচ্ছে a প্লাস বি সি, অর্থাৎ কোনো একটা জিনিস তোমার যদি যোগ অবস্থায় থাকে এবং আরেকটা যদি আমাদের এখানে গুণ অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখবে a দিয়ে যদি আমি b কে যোগ করি এবং a দিয়ে যদি c কে যোগ করি এবং দুইটাকে গুণ করে দিই, একই রেজাল্ট আসে। তাই এটাকে আমরা বিভাজন বলি, ঠিক আছে? এটা হচ্ছে বিভাজন আমরা বলে থাকি। যারা বিভাজন দিয়েছে সবার উত্তর সঠিক হয়েছে। পরবর্তী কোয়েশ্চেনটা আসলে একটু খেয়াল করি। এখানে বলেছে যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিণত করে, তাকে আসলে আমরা কি বলবো? প্রশ্নে এখানে বলা আছে যে কোনো একটা আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে রূপান্তর করছে। যদি আমি একেবারে সোজা ভাষায় একটা কথা বলি, যেটা হচ্ছে তোমার কোনো একটা সংখ্যা যেটা হচ্ছে মানুষের ভাষাকে যদি কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, সেটাকেই আমরা বলতে পারি এনকোডার, ঠিক আছে? সেটাকেই আমরা এনকোডার বলতে পারি, একেবারে স্বাভাবিক একটা ভাষা। দেখো আলফা নিউমেরিক ক্যারেক্টার্স গুলো বলতে এখানে বোঝানো হচ্ছে এমন কোনো ক্যারেক্টার্স যেগুলো আসলে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজের সাথে সিমিলার না, সেটাকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে বাইনারিতে কোড করে, সেটা কে করে? এনকোডার করে। আর ডিকোডারের কাজটা কি? ডিকোডারের কাজ হচ্ছে ঠিক এই যে বাইনারি কোডগুলো আছে, বাইনারি কোডগুলোকেই সে হচ্ছে আলফা নিউমেরিকে কোড করে দেয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমরা পরবর্তী এই যে 50টা এমসিকিউ আমরা সমাধান করে ফেলেছি। সবাই বুঝতে পারছো কিনা বা কারো কোনো এমসিকিউতে সমস্যা হচ্ছে কিনা সেটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, এবং লাইভটাকে সবাই শেয়ার করেছো কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। দেখি ভিউ বা কি পরিমাণ মানুষ আমার সাথে জয়েন আছো একটু দেখি। আচ্ছা, সবাই বুঝতে পারছো কিনা বা কারো কোনোটাতে সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। আজকের লাইভ ক্লাসে আমি তোমাদেরকে যা যা পড়াবো এখান থেকেই কিন্তু তোমাদের একটা গুগল ফর্মে একটা তোমাদের হচ্ছে ফর্মের কোয়েশ্চেন দেওয়া হবে। মোট 50টা এমসিকিউ তোমাদেরকে সেখানে দেওয়া থাকবে, সেগুলোকে অ্যান্সার দিলেই তোমরা কিন্তু 1000 টাকা পুরস্কার জিতে নিতে পারো। কার পকেটে যাচ্ছে 1000 টাকা কেউ বলতে পারছি না, তবে সবার জন্য অনেক অনেক দোয়া, যেন তোমাদের মধ্যে থেকেই খুব আপন এবং খুবই ক্লোজ স্টুডেন্টস যারা আছো, যারা প্রত্যেকে আমার ক্লাস করো, তারাই যেন এই পুরস্কারটা পাও, আমি সেটার জন্যই দোয়া করি। আচ্ছা, সো এবার আসো সবাই লাইভটাকে দ্রুত শেয়ার করে দেবে এবং লাইভটাকে শেয়ার করে দিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, একদম ইজি ক্লিয়ার। কোনটি সার্বজনীন গেট বলতে বোঝানো হয় সেই সকল গেট যাদের দ্বারা আমরা সবগুলো মৌলিক গেটকে প্রমাণ করতে পারি। আইসি রয় লিখেছেন ম্যাম শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, টাকাগুলো কোথায় দিবে? বিকাশে দিবে ভাইয়া। ওকে, এরপরে আসো এখানে আমরা পেয়ে গেলাম ন্যান্ড গেট। ন্যান্ড গেট হচ্ছে আমাদের একটি সার্বজনীন গেট। সার্বজনীন গেট বলতে আমরা ন্যান্ড এবং নর গেটকে বুঝি, সেটাই হচ্ছে এখানে দেয়া আছে। আচ্ছা, এবার আসো পরবর্তীতে কি বলা আছে, a ইকুয়ালস টু 0 b ইকুয়ালস টু a ইকুয়ালস টু 1 b ইকুয়ালস টু 0 এর জন্য a XOR b এর মান কত? a XOR b এর মান কত? a XOR b আমরা দেখো XOR গেটের আমরা একটা সূত্র পেয়েছিলাম, যেখানে আমরা কি দেখেছিলাম, a XOR b ইকুয়ালস টু আমরা কি পেয়েছিলাম, a বার b প্লাস a b বার, এটা পেয়েছিলাম। a এর মান যদি 1 হয়, b এর মান যদি 0 হয়, তাহলে দেখো a এর মান যদি 1 হয় তাহলে a বারের মান কত হবে? 0 হবে। প্লাস দাও, a এর মান যদি 1 হয়, b এর মান যদি 0 হয়, তাহলে b বারের মান 1 হবে। তাহলে 0 ইন্টু 0 মানে 0, 1 ইন্টু 1 মানে 1, তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়ে যায়। আমার এখানে দেখো অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে এখানে 1। তাহলে এইটার অ্যান্সারটা কি হবে বলো তো? খ হবে এটার অ্যান্সার। আচ্ছা, শেয়ার ডান, বাজাদ পারভেজ লিখেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, সো এরপরে আসো আমরা পরবর্তীতে চলে যাই। এখন এরপরে দেখো কোনটি ন্যান্ড গেট, কোন গেটটি ন্যান্ড গেট প্রশ্নে বলা হয়েছে। ন্যান্ড গেট বলতে আমরা জানি অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি। অ্যান্ড গেট দেখতে কিন্তু এখানে আমার হচ্ছে ডি এর মতো হবে, এবং এই দেখো এই জায়গায় দেখো এইটা হচ্ছে কিছুটা ডি এর মতো, এটা একটা অ্যান্ড গেট, কিন্তু অ্যান্ডের সাথে নট গেট যুক্ত হয়ে কিন্তু আমার কি হচ্ছে, ন্যান্ড গেট হচ্ছে। তাহলে এই যে ন্যান্ড গেটের জন্য এই যে অ্যান্ডের আগে একটা বৃত্ত থাকতে হবে, দেখতে অ্যান্ডের মতো হতে হবে, একটা সামনে বৃত্ত থাকতে হবে, সেটাই হচ্ছে আমার ন্যান্ড গেট। তাহলে উত্তর হচ্ছে খ। ওকে, এরপরে আসো পরবর্তী প্রশ্নে চলে যাই। ডিকোডার প্রশ্নে বলা হয়েছে ডিকোডারের ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট কত হবে? আমরা জানি ডিকোডারের ক্ষেত্রে আমরা এখানে দেখেছি যেখানে আমার ইনপুটের সংখ্যা কম কিন্তু আউটপুটের সংখ্যা তার মানে টু দি পাওয়ার ওইটা। যেমন মনে করো এখানে আছে কত, 4, তাই না? এই যে 4, এই 4 কে আমি যদি 2 এর উপরে পাওয়ার আকারে দেই, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। অ্যান্সার হচ্ছে 16, ডিকোডারের ক্ষেত্রে 16। এরপরে আসো পরবর্তী প্রশ্নে, এখানে আমার কি বলেছে, কোথায় গেছে? ওকে, সো এখন আসো আমার পরবর্তী প্রশ্নে কি বলেছে, 18f ধারাটির পরবর্তী মান কত? একটু ভালো করে খেয়াল করো, 1 আছে, 1 এর সাথে 8 যোগ করলে 8 হয়,
8-এর সাথে তুমি যদি আবারও 8 যোগ করো তাহলে এখন এখানে কত আসবে, এইভাবে করে তোমাকে হিসাব করতে হবে ধারাটার পরবর্তী মান এখানে কত, 1, 8 এবং f দেওয়া আছে। সো এখানে এই ধারার পরবর্তী মান কত, একটু দেখি আপনারাই আমাকে অ্যান্সার দিয়ে দেন যে 56 নম্বরের অ্যান্সারটা আসলে কত হবে। 56 নম্বরের অ্যান্সার কত হবে আমাকে একটু সবাই বলেন তো, অ্যান্সারটা কি হবে দেখি। 56 নাম্বার, আচ্ছা দেখি 56 নাম্বারটা কিন্তু আমার এই জায়গায় আচ্ছা একটা সিম্পল ম্যাথ, এটা আমরা সবাই পারি। পরবর্তী প্রশ্ন দেখেন, a প্লাস বিসি ইকুয়ালস টু কত। একটু আগেই আমরা এটা দেখছি তাই না, একটু আগেই আমরা দেখছি a প্লাস বি ইন্টু a প্লাস সি, যেটা একটা বুলিয়ান উপপাদ্যের বিভাজন উপপাদ্যে আমরা এটা দেখেছি। আচ্ছা এরপরে আসো আমরা 58 নম্বরে দেখি। 58 নম্বরে বলেছে যদি 3 ইনপুট অর গেটের আউটপুট 0 করা প্রয়োজন হয় তাহলে কোনটি প্রয়োগ করতে হবে। আচ্ছা